হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা পোলাপান? আচ্ছা, আজকে মেবি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, রাইট? কারণ আমার বাসায় অ্যাকচুয়ালি কারেন্ট নাই। সো আমার বোর্ডের উপর যে লাইটগুলো থাকে সেগুলো বেসিক্যালি অফ। এর জন্য আজকে লাইটিং এর অবস্থা খারাপ। এখানে আমার কিচ্ছু করার নাই, আমার এখানে কোনো হাত নাই ব্রো। এক্সট্রিমলি সরি যারা লাইটিং আছে, হালকা একটু প্যারা খাবা। কারেন্ট নাই, সো লাইক এখানে আমি কোনো কিছু ম্যানেজ করতে পারি নাই। মাত্র একটু কারেন্ট গেছে, এই জন্য আমার আসতেও কাইন্ড অফ 5 মিনিট লেট হয়েছে। সো আজকে একটু কষ্ট করে কনসিডার করা লাগবে। কারেন্ট আসলে আবারও পুরোপুরি ঠিক হয়ে যাবে। সো আশা রাখতেছি হয়তো বা কারেন্ট চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। বাইরে হালকা একটু ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য কারেন্ট নেই। বাট তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, মানে মোটামুটি দেখা যায় কিনা, আমাকে একটু কষ্ট করে জানাও, ঠিক আছে? আমাকে একটু কষ্ট করে জানাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা জিনিস। আচ্ছা, আমাকে দেখতে পাওয়ার চেয়ে বড় কথা হলো তোমরা বোর্ড দেখতে পাও কিনা। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেই। ক্যামেরাটা ঘুরে, মানে আজকে বেসিক্যালি কারেন্ট নাই, সো লাইটিং এর অবস্থা একটু খারাপ। ক্যামেরা ঘুরে দিলে তোমরা বুঝতে পারবা মোটামুটি যে লাইক তোমরা বোর্ড দেখতে পাও নাকি পাও না। আমাকে একটু কষ্ট করে জানাবা যে তোমরা বোর্ড দেখতে পাচ্ছ নাকি পাচ্ছ না, একটু জানাও তো আমাকে। দেখো তো ভাইয়া, বোর্ড কি দেখা যায় মোটামুটি? ভাইয়া এর চেয়ে বেশি কিছু করতে পারি নাই। লাইক আমার বাসায় আইপিএস এ একটা লাইটই কানেক্ট করা, সো আমি আর অন্য লাইটের ব্যবস্থা করতে পারি নাই আপাতত। সো ডোন্ট বি হার্ট, লাইক এখানে আমার কিছু করার ছিল না। তো তোমরা বোর্ড দেখতে পাচ্ছ নাকি আমাকে একটু জানিয়ে দাও। মোটামুটি দেখা গেলে আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিব যদি বোর্ড দেখা যায়। ওকে, পোলাপান কি বলিতেছে, বোর্ড কি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, নাইস। একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, সবাই আসুক। বিসর্জন হলে আমরা ক্লাস শুরু করে দেই। ওকে, আমরা ম্যাথ করতেছিলাম নিউটনিয়ান মেকানিক্স এর, আমরা সেটাতেই আগাবো। ওই লেকচার 4 এর উপরে লাইট পড়েছে, তার জন্য দেখা যাচ্ছে না। কারেন্ট আসলে এভরিথিং উইল বি পারফেক্ট, ঠিক আছে? আমরা কিছুক্ষণ ধৈর্য ধরবো, হয়তো বা কারেন্ট চলে আসবে। তার আগ পর্যন্ত ক্লাস থামবে না, ক্লাস চলতেই থাকবে। ওকে, আচ্ছা গ্রেট গ্রেট, এই তো অনেকজন চলে আসছে। চলো মেনশন দাও তোমার ফ্রেন্ডদের, যারা যারা এখন আসলে মেনশন দাও। গ্রেট গ্রেট গ্রেট, এই তো আমাদের 200 জন হয়ে গেছে। চলেন আমরা ক্লাস শুরু করে দেই। ভাইয়েরা, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মনে আছে কিনা? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মনে আছে? আমরা গতদিন বেশ 5টা কঠিন কঠিন ম্যাথ করেছিলাম ভরবেগের সংরক্ষণশীলতার নীতির উপর। আজকে আমরা কি করব, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এবং বলের ঘাত মিলিয়ে যত ম্যাথ আসতে পারে তা দেখবো, ঠিক আছে? যেমন তোমরা আগের দিন বলছিলে ভাইয়া ওই যে নৌকায় অ্যাঙ্গেলে করলে কি হবে, এই করলে কি হবে, ওই করলে কি হবে, সব আজকে শেখানো হবে, ঠিক আছে? অ্যাঙ্গেলে কি করলে কি হয়। সো আজকে আমাদের যে টাইপটা সেটা বেসিক্যালি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, কনজারভেশন ল অফ মোমেন্টাম, সংরক্ষণশীলতার নীতি, শীলতার নীতি এবং এবং বলের ঘাত, এই দুইটা মিলিয়ে এই দুইটা মিলিয়ে যদি কোশ্চেন আসে, সেটা একাডেমিকে হতে পারে, সেটা বুয়েটে হতে পারে, সেটা আপনার ঢাকা ইউনিভার্সিটিতে হতে পারে। যদি আসে তখন কিভাবে ম্যাথ সলভ করা লাগবে ভাইয়া, সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে? চলো, প্রথম যেটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মনে আছে কি ছিল? যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, যদি সিস্টেমে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, প্রয়োগ করা না হয়, তাহলে তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি আর সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। মনে আছে নাকি নাই? কি ছিল? যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সমান হবে। মানে মানও সেম হবে, ডিরেকশনও সেম হবে। মনে আছে? গ্রেট। আর একটা কি ছিল ভাইয়া? বলের ঘাত। বলের ঘাত যেন কি ছিল ভাইয়া? ভরবেগের পরিবর্তন। কি ছিল? ভরবেগের পরিবর্তন। সিম্পল একদম। কি ছিল? ভরবেগের পরিবর্তন। আমরা একটু কুইক রিক্যাপ করে নিচ্ছি আগের পড়া, ঠিক আছে? ভরবেগের পরিবর্তন মানে কি? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। যদি একই সরল রেখায় কাজ করে তখন এই ফর্মুলা, যদি একই সরল রেখায় কাজ না করে তখন এই যে ভেক্টর বিয়োগ করা লাগবে। কি করা লাগবে? ভেক্টর বিয়োগ। শেষ ভরবেগ যে ভেক্টরটা, সেটা থেকে যে আদি ভরবেগ ভেক্টরটা, সেটাকে মাইনাস করে দেওয়া লাগবে, ঠিক আছে? খুবই ইজি, পেঁচানোর মতো কিছু নাই, আপনি ভয় পাবেন না একদমই। জিনিসপত্রকে সিম্পলি নিতে শিখেন, ঠিক আছে? কঠিন ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করা লাগে সেটা যদি আপনি একবার শিখে যান, এরপর থেকে আপনার কাছে নতুন ম্যাথ আর কঠিন লাগবে না, আপনি সেগুলো এমনিই পারবেন, ঠিক আছে? তাহলে আমরা দুইটা জিনিস নিয়ে পড়াশোনা করবো আজকে। একটা হলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এবং বলের ঘাত। এই দুইটা মিলিয়ে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা আজকে দেখবো, ঠিক আছে? আগাই তাহলে, এগুলো মনে আছে? গ্রেট। চলেন, প্রথম প্রশ্ন বোর্ডে লিখাই আছে। প্রথম প্রশ্ন বোর্ডে লিখাই আছে। দেখেন, আমাদের কাছে
300 কেজি ভরের একটা নৌকা আছে। কি আছে? 300 কেজি ভরের একটা নৌকা আছে। নৌকার মধ্যে দুইজন ব্যক্তি দাঁড়ায় আছেন। একজন ব্যক্তির ভর 70 কেজি, আর একজন ব্যক্তির ভর 50 কেজি। একজন ব্যক্তির ভর 70 কেজি, আর একজন ব্যক্তির ভর 50 কেজি। 50 কেজি ভরের যে ব্যক্তি তার হাতে 1 কেজি ভরের একটা বল আছে। 50 কেজি ভরের যে ব্যক্তি তার হাতে কি আছে? 1 কেজি ভরের একটা বল আছে। তোমাকে বলেছে 70 কেজি ভরের ব্যক্তি হঠাৎ করে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। 70 কেজি ভরের ব্যক্তি কি করলো? হঠাৎ করে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। কি দিল ভাইয়া? লাফ দিল। কোন দিকে লাফ দিল? এই যে ছবিতে আঁকা আছে। কোন দিকে? বাম দিকে। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন দুইটা হতে পারে। এখান থেকে প্রশ্ন কয়টা হতে পারে? দুইটা। চলেন আমরা প্রথম প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটা এটার মধ্যে কিছুটা মডিফিকেশন করবো। ঠিক আছে, আপনাকে প্রথম প্রশ্নে কি বলছে? 70 কেজি ভরের ব্যক্তি লাফ দেওয়ার কিছুক্ষণ পর, ঠিক আছে, লাফ দেওয়ার কিছুক্ষণ পর কি হলো? 50 কেজি ভরের ব্যক্তি তার হাতে থাকা বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারলো। ঠিক আছে, কোন দিকে ছুঁড়ে মেরেছে? এই দিকে ছুঁড়ে মেরেছে। কত বেগে ছুঁড়ে মেরেছে? 20 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মেরেছে। প্রশ্ন করেছে ওই বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত? চলো একদম সিম্পল প্রশ্ন, সিম্পলি চিন্তা করবো। ঠিক আছে, একটা নৌকা আছে যার ভর কিনা 300 কেজি, তার মধ্যে দুজন ব্যক্তি আছে, একজন 70 কেজি আর একজন 50 কেজি, আর তার হাতে একটা বল আছে যেটা কিনা 1 কেজি। বলছে 70 কেজি ভরের ব্যক্তিটা কি করলো? লাফ দিল। এই ব্যক্তি কিন্তু লাফ দেয় নাই, শুধুমাত্র 70 কেজি ভরের ব্যক্তিটা লাফ দিছে। তুমি আমাকে একটা কথা বলো, যদি 70 কেজি ভরের ব্যক্তি লাফ দেয়, তাহলে নৌকা কোন দিকে যাবে? এই দিকে যাবে। কোন দিকে যাবে? এইদিকে। 70 কেজি ভরের ব্যক্তি যদি এইদিকে লাফ দেয়, নৌকা কোন দিকে যাবে? এই দিকে যাবে। শুধু কি নৌকা যাবে? না, নৌকার মধ্যে থাকা 50 কেজি ভরের মানুষটাও যাবে। 50 কেজি ভরের মানুষের হাতে থাকা 1 কেজি ভরের বলটাও কোন দিক যাবে? এই দিকেই কিন্তু যাবে। বুঝো, 70 কেজি ভরের ব্যক্তি লাফ দিল। লাফ দেওয়ার সাথে সাথে নৌকায় থাকা 50 কেজি ভরের মানুষ এবং মানুষের হাতে থাকা 1 কেজি ভরের বল সবাই মিলে কোন দিক যাওয়া শুরু করবে বলতো? এই দিক যাওয়া শুরু করবে। কত বেগে যাওয়া শুরু করবে বা এই দিকেই কেন যাবে সেটা কেমনে বের করব? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দ্বারা। দেখো এখানে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে না। কোনো বাহ্যিক বল যদি প্রয়োগ করা না হয়, তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সেম হবে। সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি এবং সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কি হবে? সেম হবে। দে উইল বি সেম। ঠিক আছে, বলো এই সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত? দেখো তো, এই লোক লাফ দেওয়ার আগে সিস্টেমের মধ্যে কোনো গতি ছিল না, তাহলে আমি কি বলতে পারি সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত? আদি ভরবেগের সমষ্টি কত ভাইয়া? 0। কত? 0। যদি সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি 0 হয়, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হবে? সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি কত হবে ভাইয়া? কত হবে বলো তো আমাকে? সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টিও হবে 0। যদি সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি 0 হয়, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টিও হবে 0। ভাইয়া সিস্টেমের শেষ ভরবেগ আছে কার কার? দেখো এই ব্যক্তি লাফ দিয়েছে, যেহেতু এই ব্যক্তি লাফ দিছে তার মানে ওর তো শেষ বেগ আছেই। যদি শেষ বেগ থাকে তার মানে ওর শেষ ভরবেগও আছে। ভালো, ও লাফ দিলে পুরা সিস্টেমটা কি করবে? ওই দিক যাওয়া শুরু করবে না? তার মানে ও কারেন্ট চলে আসছে। নাইস, দ্যাটস গ্রেট, কারেন্ট চলে এসেছে। দাঁড়াও, এই তো এবার খেলা হবে। চলো চলো চলো, এবার হয়েছে। দেখো দেখো দেখো, শুনো, এই লাভ দিছে তাই না, তার মানে ওর তো শেষ ভরবেগ আছেই। ও যদি লাভ দেয়, আমার নৌকায় থাকা 50 কেজি ভরের ব্যক্তি, তার হাতে থাকা 1 কেজি ভরের বল সবাই কোন দিক যাওয়া শুরু করবে? এই দিকে। ধরলাম তারা সবাই মিলে ভি বেগে যাওয়া শুরু করবে। তুমি আমাকে একটা কথা বলো, তাদের সবার বেগ কি সেম হবে নাকি হবে না? তুমি নৌকার মধ্যে বসে আছো, মাঝি নৌকা চালাচ্ছে, তুমি বললা নৌকা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ভাই নৌকা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যায়, তুমি কত বেগে যাচ্ছ? তুমিও তো নৌকাতেই বসে আছো, তুমিও 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। তোমার হাতে থাকা গিটারটা কত বেগে যাচ্ছে?
5 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে, কারণ তুমি তোমার গিটার নিয়েই বসে আছো, রাইট? তোমরা সবাই একই বেগে আগাবা। সো এখানে দ্য সেম কেস উইল অ্যারাইজ, নৌকা যখন এইদিকে ভি বেগে যাবে, নৌকায় থাকা 50 কেজি ভরের ব্যক্তিও কি ভি বেগে এইদিকে যাবে, 50 কেজি ভরের ব্যক্তির হাতে থাকা 1 কেজি ভরের বলটাও কি ভি বেগে এইদিকে যাবে। এটা কিন্তু পরের কাহিনী। 20 মিটার পার সেকেন্ড বেগে যে থ্রো করছো এটা তো পরের কাহিনী। তার আগে কি হচ্ছে, পুরো সিস্টেমটা মিলে ওইদিকে ভি বেগে যাচ্ছে। ভির মান কত আমরা জানি না, ধরলাম মানটা ভি। চলো, একজন যাচ্ছে এইদিকে, বাকি পুরো সিস্টেম যাচ্ছে ওইদিকে। বলো দুই দিকে গতি আছে না? তাহলে চলো একটা দিককে তুমি পজিটিভ ধরে নাও, আর একটা দিককে তুমি কি ধরে নাও, নেগেটিভ ধরে নাও, তোমার ইচ্ছা, ঠিক আছে? তাহলে বলো এই ব্যক্তির শেষ ভরবেগ কত? বলো ব্যক্তির ভর কত? 70। ব্যক্তির শেষ বেগ কত? 5। কোন দিকে? মাইনাসের দিকে। তাহলে কত বসাবা? -5। আচ্ছা একটা কথা বলো, এই পুরা সিস্টেমটা নৌকা 50 কেজি 1 কেজি সবাই কি একই বেগে যাবে না? যদি একই বেগে যায় আমি মিলিত বেগের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না? মিলিত ভরবেগের ফর্মুলা বলো। তাদের সম্মিলিত ভর কত? 300। নৌকার ভর 50, নৌকায় থাকা মানুষের ভর 1, মানুষের হাতে থাকা বলের ভর ইন্টু ভি। এইটা সিস্টেমের মোট শেষ ভরবেগ, এই না সিস্টেমের মোট শেষ ভরবেগ। বুঝি তো? আচ্ছা, ইজ ইকুয়ালস টু কি হবে? 0। কেমনে? এই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে আমরা পেয়েছি সিস্টেমের শেষ ভরবেগের সমষ্টি হবে 0। গ্রেট। তাহলে চলো এই পাশে কত হয়? -350। ওখানে কত হয়? 351 না, হ্যাঁ 351 ভি। দ্যাট মিনস ভি ইজ ইকুয়ালস টু 350 ডিভাইডেড বাই 351, মানে ভেরি ভেরি ক্লোজ টু 1, মানে 0.99 সামথিং হবে, 0.99 সামথিং মিটার পার সেকেন্ড। তার মানে আমার যে পুরো সিস্টেমটা সেটা কত বেগে মুভ করা শুরু করবে? 0.99 মিটার পার সেকেন্ড বেগে। আমি বললাম এটা কার বেগ? এটা এই ব্যক্তি লাফ দেওয়ার পর নৌকার বেগ, এইটা নৌকায় থাকা 50 কেজি ভরের মানুষটার বেগ, আবার এইটাই মানুষের হাতে থাকা 1 কেজি ভরের বলটার বেগ। বুঝতে পারতেছো? এই ব্যক্তি লাফ দেওয়ার পর এই নৌকায় থাকা 50 কেজি ভরের মানুষ এবং মানুষের হাতে থাকা 1 কেজি ভরের বল সবাই কি এই বেগে এই দিকে যাওয়া শুরু করবে, এই বেগে এই দিকে যাওয়া শুরু করবে। তার মানে তুমি যখন বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, তার আগে কিন্তু বলটা অলরেডি একটা বেগ প্রাপ্ত হয়ে গেছে। দেখো এইটা তো 50 কেজি ভরের লোকটা 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। এটা কখন করছে? লাফ দেওয়ার কিছুক্ষণ পরে। বাট এই ব্যক্তি লাফ দেওয়ার সাথে সাথেই বলটা কিন্তু 0.99 মিটার পার সেকেন্ড বেগ পেয়ে গেছে। তার মানে বলটার আদি বেগ কিন্তু 0 না। এই 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করার আগে অলরেডি কিন্তু বলটার মধ্যে একটা ভেলোসিটি চলে আসছে, যেটা হলো 0.99 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি বলি প্রযুক্ত বলের ঘাত কত? বলো বলের ঘাত কেমনে বের করে? বলের ঘাত কেমনে বের করে? শেষ বেগ মাইনাস শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, মানে ভরবেগের পরিবর্তন। বলো শেষ ভরবেগ কত? বলের ভর কত? 1। বলের বেগ কত? 20। কোন দিকে? পজিটিভের দিকে। তাহলে দাও +20 মাইনাস বলের ভর কত? 1। বলের আদি বেগ কত? 0 ভাইয়া না। বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করার আগেই কিন্তু বলটা 0.99 মিটার পার সেকেন্ড বেগ পেয়ে গিয়েছিল। কেন? ওই যে 70 কেজি ভরের ব্যক্তি লাফ দেওয়ার কারণে, ঠিক আছে? তার মানে এখানে 0.99 আসবে। তার মানে অ্যান্সার হবে 19.01 কেজি মিটার পার সেকেন্ড। এই হলো বলটার উপর প্রযুক্ত বলের ঘাত। এই হলো বলটার উপর প্রযুক্ত বলের ঘাত। সো এই টাইপের ম্যাথগুলো 2 স্টেপে। প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে পুরো সিস্টেমের মিলিত বেগটা বের করব, বের করার পর বলের ঘাত বের করব, ঠিক আছে? এখন আমি বলছিলাম এখান থেকে দুইটা ম্যাথ আসতে পারে। দেখেন এখানে খালি একটা শব্দ ঘুরাই দিব, ম্যাথের অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। জাস্ট একটা শব্দ ঘুরিয়ে দিলেই এখানে ম্যাথের অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। কোন শব্দ? যদি প্রশ্ন করে, এই দেখো এখানে কি বলছি, 70 কেজি ভরের ব্যক্তি হঠাৎ করে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। লাফ দেওয়ার কিছুক্ষণ পর 50 কেজি ভরের ব্যক্তি তার হাতে থাকা বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারলো। লাফ দেওয়ার কিছুক্ষণ পর না বলে আমি যদি বলি লাফ দেওয়ার সাথে সাথে, আমি যদি প্রশ্নটা এরকম করি, অ্যান্সার কি হবে বলো তো? বলো তো অ্যান্সার কি হবে? 70 কেজি ভরের ব্যক্তি হঠাৎ করে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল, ভালো কথা। লাফ দেওয়ার সাথে সাথে যদি 50 কেজি ভরের ব্যক্তি কি করে, 20 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে নিক্ষেপ করে, তখন বলের ঘাত কত হবে? খেয়াল করিস, আগের প্রশ্নে এখানে লেখা ছিল কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরের কি কোনো তাৎপর্য ছিল? ইয়েস। দেখো এই যে বেগটা প্রাপ্ত হবে, কে প্রাপ্ত হবে? ওই হাতে থাকা বলটা প্রাপ্ত হবে না? সেই বেগ প্রাপ্ত হইতে একটা মিনিমাম টাইম লাগবে না? কিছুক্ষণ সময় তো লাগবে। যদি তুমি সাথে সাথেই বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, এই বেগ প্রাপ্ত হওয়ার জন্য কি পর্যাপ্ত সময় পাবে?
বুঝো 70 কেজি ভরের ব্যক্তি লাফ দিচ্ছে, লাফ দেওয়ার কারণে এই বেগটা, এই নৌকা, এই ব্যক্তি এবং ব্যক্তির হাতে থাকা বলটা প্রাপ্ত হচ্ছে, তাই তো? বাট এটা প্রাপ্ত করার জন্য কি কিছুটা সময় লাগবে না? তুমি যদি বলটাকে সাথে সাথে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করো, তখন কি সে এই বেগ প্রাপ্ত হওয়ার সময়টা পাবে? পাবে না। তখন কিন্তু তার আদি বেগ 0.99 হবে না, আদি বেগ ধরতে হবে 0। কেন? কারণ এই বেগ প্রাপ্ত হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময়টা সেটাই সে পায় নাই, তার আগেই তাকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। সো 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করার আগে সে তাহলে কেমনে ছিল? রেস্টে ছিল। তখন আমরা যখন বলের ঘাত বের করব তখন কি করব? আমরা সিম্পলি এমভি মাইনাস এমইউ, যেখানে ইউটাকে আমরা ধরবো 0, তার মানে অ্যান্সার হবে এমভি, এম এর মান 1, ভি এর মান 20, অ্যান্সার হবে তখন 20। বুঝতে পারছো? যদি বলে কিছুক্ষণ পর, তাহলে এই আদি বেগ প্রাপ্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা পাবে, আদি ভরবেগের মান বের করে সেটাকে মাইনাস করবা। বাট যদি বলে সাথে সাথে নিক্ষেপ করেছে, সাথে সাথে নিক্ষেপ করলে এই বেগ প্রাপ্ত হওয়ার জন্য যে প্রয়োজনীয় সময় সেইটাই ওই বলটা পাবে না, তার আগেই তাকে নিক্ষেপ করা হবে। তার মানে নিক্ষেপের আগে তার বেগ তাহলে অ্যাকচুয়ালি কত ছিল? 0 ছিল। তখন আদি ভরবেগকে 0 কনসিডার করে ম্যাথ সলভ করা লাগবে। চলেন, বুঝছেন নাকি বুঝেন নাই? আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? বলো, আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? জানান আমাকে। বাচ্চারা, তোরা কি বুঝতেছিস? বলতো আমাকে, বলো বলো, বুঝতেছো নাকি বুঝতেছো না? তাড়াতাড়ি জানাই দাও, জানিয়ে দাও আমাকে, বুঝতেছো নাকি? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, গ্রেট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নাইস, গ্রেট। এই তো বাচ্চারা বুঝতেছে, এই তো এরকম, সাবাস, এটাই চাচ্ছিলাম। গ্রেট, চলো আমরা আগাই, আমরা এগিয়ে যাই। বুঝেছি এটা? চলো পরেরটা, পরেরটা এটার মধ্যেই হালকা প্যাচ হবে। চলো পরেরটা এইটার মধ্যেই হালকা প্যাচ হবে। দেখি তো ভাইয়া কেমন প্যাচ, দেখি কেমন প্যাচ। প্রথম পার্টটা সেম, বুঝছিস? প্রথম পার্টটা একদম সেম। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করা তো তোদের জন্য কোনো ব্যাপারই না, ডাল ভাত হয়ে গেছে, অনেক কঠিন কঠিন গুলো শিখে ফেলছিস। সো এখন তো আর কোনো প্যারাই হবে না। এখন দেখ ম্যাথ কিভাবে আসবে। তোকে বলছে 70 কেজি ভরের একটা ব্যক্তি হঠাৎ করে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। খুবই ভালো কথা। 70 কেজি ভরের ব্যক্তি লাফ দেওয়ার কিছুক্ষণ পর, লাফ দেওয়ার কিছুক্ষণ পর, লাফ দেওয়ার কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর কি করছে? ওই 50 কেজি ভরের ব্যক্তি, যার ভর কিনা 50 কেজি ছিল, 50 কেজি ভরের ব্যক্তি, 50 কেজি ভরের ব্যক্তি তার হাতে থাকা বলটিকে, তার হাতে থাকা বলটিকে আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, কত কোণে ভাইয়া? 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো, বেগে নিক্ষেপ করলো। ঠিক আছে? প্রশ্ন করেছে বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত। চলো অ্যাঙ্গেল দিয়ে দিলাম। বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত? বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত? দেখো প্রশ্ন, দেখো প্রশ্ন, দেখো। চলো বাচ্চারা প্রশ্ন দেখো। 70 কেজি ভরের ব্যক্তি হঠাৎ করে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিয়েছে। ভালো কথা। তোমাকে বলেছে লাফ দেওয়ার কিছুক্ষণ পর এই 50 কেজি ভরের ব্যক্তি কি করেছে? বলটাকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছে। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে কি করেছে? নিক্ষেপ করেছে। প্রশ্ন করেছে বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করে বলটার যে আদি বেগটা সেটা বের করা। মানে এই লাফ দেওয়ার কেসে যেটা শেষ বেগ, বলটাকে নিক্ষেপ করার কেসে ওটা কি হবে? আদি বেগ। এই ঘটনা ঘটার পর হলো ওটা করতেছে। ঠিক আছে? সো এইটার জন্য যেটা হবে শেষ বেগ, ওইটার জন্য মানে নিক্ষেপের কেসে ওইটাই কিন্তু হবে আদি বেগ বা আদি ভরবেগ। ঠিক আছে? চলো আমরা আগাই। তাহলে যদি ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করি, বলো এই সিস্টেমের আদি ভরবেগ কত? বলো তো ভাইয়ারা। 0। কত? 0। তাহলে এই সিস্টেমের মোট শেষ ভরবেগ কত হবে? 0ই হবে। বলো আমরা সাইন কনভেনশন আগের মতোই রাখলাম, এই দিককে মাইনাস ধরলাম, ওই দিককে প্লাস ধরলাম। বলো এই ব্যক্তির ভর কত? 70। এই ব্যক্তির বেগ কত? 5। শেষ বেগ কত? 5। কিন্তু কোন দিকে? মাইনাসের দিকে। কত বসাবো? -5। বলো এই ব্যক্তি লাফ দেওয়ার পর বাকি পুরা সিস্টেমটা কি এই দিক বরাবর মুভ করা শুরু করবে না? এই ব্যক্তি লাফ দেওয়ার পর বাকি পুরা সিস্টেমটা কি এই দিক বরাবর মুভ করা শুরু করবে। ধরো বিবেগে মুভ করতেছে। বলো কে কে তাহলে বিবেক প্রাপ্ত হচ্ছে? 300 কেজি ভরের নৌকা,
50 কেজি ভরের মানুষের হাতে থাকা 1 কেজি ভরের বল, তার মানে 300 প্লাস 50 প্লাস 1 ভি। তাহলে আমি কি লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু 350 ডিভাইডেড বাই 351, নর্মাল ক্যালকুলেশন করলেই চলে আসবে 0.99 মিটার পার সেকেন্ড। কত চলে আসবে? 0.99 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস এই ব্যক্তি লাফ দেওয়ার পর এই নৌকা 50 কেজি ভরের লোকটা এবং তার হাতে থাকা 1 কেজি ভরের বলটা 0.99 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর গতিশীল হবে। আচ্ছা, তার মানে বলটাকে যখন আমি 30 ডিগ্রি করে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করেছি, তার আগেই কিন্তু বলটা একটা আদিবেগ পেয়ে গেছে। কোন দিক বরাবর? এই দিক বরাবর, একদম ডিরেক্ট এক্স অক্ষ বরাবর, একদম আনুভূমিক বরাবর। ঠিক আছে, এদিক বরাবর কি পেয়ে গেছে? একটা আদিবেগ পেয়ে গেছে। আদিবেগ পেলে কি পেয়ে যাবে? আদি ভরবেগ পেয়ে যাবে, রাইট? তাহলে আমি কি বলতে পারি ওর আদি ভরবেগ কাজ, বলটার যে আদি ভরবেগ সেটা কাজ করতেছে আনুভূমিক বরাবর। কোন বরাবর? আনুভূমিক বরাবর। আমি এটার নাম দিলাম পি নট। কি নাম দিলাম? পি নট। বলটার আদি ভরবেগের নাম দিলাম পি নট। সেটা কোন দিক বরাবর কাজ করতেছে? আনুভূমিক বরাবর। বলো বলটার শেষ ভরবেগ কোন দিক বরাবর কাজ করতেছে? বলটাকে তুমি কোন দিকে নিক্ষেপ করেছো? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে। ঠিক আছে, তার মানে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কাজ করতেছে বলটার শেষ ভরবেগ, সেটার নাম দিলাম পি। এই অ্যাঙ্গেলটা কত ভাইয়া? 30 ডিগ্রি। অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। কোনো সমস্যা আছে? একটু সমস্যা আছে? নাই? গ্রেট। চলো এখন আমাকে বলো বলটার আদি ভরবেগ কত? বলটার আদি ভরবেগ কত বলো? বলটার আদি ভরবেগ হবে বলটার ভর ইন্টু বলটার আদিবেগ। বলটার আদিবেগ কত? নিক্ষেপের আগে বলটা কত বেগ প্রাপ্ত হবে? এই যে 0.99 মিটার পার সেকেন্ড। কেন প্রাপ্ত হবে? এই ব্যক্তি লাফ দেওয়ার কারণে। তার মানে বলটার যে আদি ভরবেগ সেটা হবে 0.99 কেজি মিটার পার সেকেন্ড। বুঝি? শিওর তো? নাইস। তাহলে বলেন পি নটের মান কত হবে? 0.99। ইজ ইট ক্লিয়ার? আমি বললাম বলটার শেষ ভরবেগ কত? কি বললাম? বলটার শেষ ভরবেগ কত? বলো কত হবে? পি ইজ ইকুয়ালস টু বলের ভর 1, শেষ বেগ কত? 10। দ্যাট মিনস 10 কেজি মিটার পার সেকেন্ড। চলো বসাও। কত বসাবা? 10। কত বসাবা? 10। আচ্ছা, বলো ভরবেগ কি রাশি? ভেক্টর। ভাইয়া আমার যে কি বের করতে বলছে, যেন আমাকে যেন কি বের করতে বলছে? বলের ঘাত। কি বের করতে বলছে? বলের ঘাত। ভাইয়া বলের ঘাত মানে কি? বলের ঘাত মানে কি? ভরবেগের পরিবর্তন, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। ভাইয়া তাহলে তো 10 থেকে 0.99 মাইনাস করে দিলেই হয়ে যায় না? ওটা তখনই করতে পারবা যখন তোমার ভরবেগ দুইটা একই লাইন বরাবর কাজ করবে। বাট তারা কি একই লাইন বরাবর কাজ করতেছে না? একজন কাজ করতেছে আনুভূমিক বরাবর আর একজন কাজ করতেছে আনুভূমিক 30 ডিগ্রি কোণে। তাহলে তুমি দুইটা ভাবে করতে পারো। একটা হলো ভেক্টর বিয়োগ করতে পারো, আর একটা হলো উপাংশ ধরে করতে পারো। বাট আমার কাছে মনে হয় ভেক্টর বিয়োগটা অনেক বেশি ইজি। ঠিক আছে, চলো ভেক্টর বিয়োগ করবো। কিভাবে? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ লেখা যায়। শেষ ভরবেগ নামক যে ভেক্টরটা আছে মাইনাস আদি ভরবেগ নামক যে ভেক্টরটা আছে সেইটা। আচ্ছা, এটাকে কি এইভাবে লেখা যায়? পি প্লাস মাইনাস পি নট। মাইনাসটা কমন নিয়েছি, পি প্লাস মাইনাস পি নট লেখা যায়। শিওর তো? নাইস। ভাইয়া এটা যদি পি নট হয়, মাইনাস পি নট কোন দিক কাজ করবে? উল্টা দিকে। যেমন এ একটা ভেক্টর মাইনাসে আর একটা ভেক্টর, এরা কি একজন আরেকজনের বিপরীত ভেক্টর। এ ভেক্টর যদি এই দিক কাজ করে, মাইনাসে ভেক্টর কাজ করবে তার উল্টা দিকে, বাট তাদের মান হবে সেম। দ্যাট মিনস পি নটের মান যদি 0.99 হয় তাহলে মাইনাস পি নটের মানও 0.99ই হবে, বাট ডিরেকশনটা হবে অপোজিট, সিম্পলি অপোজিট। তাহলে মাইনাস পি নট কোন দিক কাজ করবে? এই যে দিক। কোন দিক কাজ করবে? এই দিক কে কাজ করবে? মাইনাস পি নট। ঠিক আছে, মান কি মাইনাস 0.99? না, মাইনাস দিয়ে আমরা বুঝাচ্ছি ডিরেকশন উল্টা, মান কিন্তু 0.99ই হবে। ঠিক আছে, খুবই ভালো। এটা যদি 30 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল কত হবে? 150 ডিগ্রি। কত হবে? 150 ডিগ্রি। এখন আমার কি করা লাগবে বলো তো? বলের ঘাত যেন কি? পি নামক যে ভেক্টর এবং মাইনাস পি নট নামক যে ভেক্টর, সেই দুইটার ভেক্টর যোগফল। পি নামক যে ভেক্টর এবং মাইনাস পি নট নামক যে ভেক্টর, সেই দুজনের কি? ভেক্টর যোগফল। তার মানে এই পি ভেক্টর এবং মাইনাস পি নট ভেক্টরের যদি আমি ভেক্টর যোগ করে ফেলি তাহলেই কিন্তু আমার বলের ঘাত বের হয়ে যাচ্ছে। ভাই দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, লব্ধি বের করা বা যোগফল বের করা কোনো ব্যাপার? পারোই তো নাকি? চলো করি। ধরো এটা আমার লব্ধি, এটা কি আমার লব্ধি, আর আরটাই কি বলো তো? লব্ধিটাই কি? বলের ঘাত না? এই যে দুইটার যোগফল, যোগফল মানে কি? লব্ধি বের করা। চলো লব্ধির মান বের করবো এবং দিক বের করবো। এই পর্যন্ত হয়েছে তোলা? নাইস। চলো আমরা কি করবো? লব্ধির মান বের করবো এবং দিক বের করবো। বলো লব্ধির মান কত হবে? রুট ওভার বলো একটা ভেক্টরের স্কোয়ার
10 স্কোয়ার প্লাস মাইনাস পি নট স্কোয়ার, মাইনাস পি নটের মান কত ছিল, পি নটের মান যা মাইনাস পি নটের মানও তাই, 0.99 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 0.99 ইন্টু কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 150। চলো এখান থেকে সরাসরি মান বের হয়ে আসবে না? দেখো সব মান তো আছে, ক্যালকুলেশন করলে মান বের হবে না? বের হবে তো। চলো ক্যালকুলেশন করে আমাকে দেখাও, কমেন্ট বক্সে দেখাও, ঠিক আছে? কি করবা এবার, এবার লব্ধির দিক বের করবা। ধরো লব্ধিটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তুমি চাইলে মাইনাস পি নটের সাথেও বের করতে পারো, কোনো সমস্যা নাই। চলো কিভাবে লিখবো, ট্যান থিটা। বলো তুমি অ্যাঙ্গেল কার সাথে নিয়েছো ভাইয়া, পি এর সাথে। কি বলেছিলাম, যার সাথে নিবা অ্যাঙ্গেল সেই হবে সিঙ্গেল। চলো পি এর সাথে নিয়েছো, তাহলে পি সিঙ্গেল মানে নিচে একা, পি বাদে যে আরেকটা ভেক্টর আছে তাকে বসাও উপরে নিচে, কত সেটা, সেটার মান কত, 0.99, 0.99। ট্যান মানে কি, এই ট্যান মানে কি বল, সাইন বাই কস, তাহলে উপরে সাইন নিচে কস, সাইডে আলফা, আলফা কত 150, তাহলে 150 150। দেখ সব মান আছে, খালি থিটার মান বের করে ফেলবি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার লব্ধির মান বের হয়ে যাবে, এখান থেকে আমার লব্ধির দিক বের হয়ে যাবে। আমরা যে লব্ধিটা বের করেছি সেটা অ্যাকচুয়ালি কি, বলের ঘাত। তার মানে এখান থেকে আমার বলের ঘাতের মানও বের হয়ে যাবে এবং বলের ঘাতের দিকও বের হয়ে যাবে। দ্যাট মিনস যেটা তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করেছে সেটা বের করা শেষ। চলো বুঝছো নাকি বুঝো নাই বলো। বাচ্চারা বুঝেছো নাকি বুঝতে পারোনি, জানো ভাইয়াকে। আমরা কি বুঝতে পেরেছি সবাই, আমরা কি সবাই বুঝতে পেরেছি? বলি তো আমরা ভাইয়াকে একটু জানাই দিই, আমরা কি সবাই বুঝতে পেরেছি কিনা। আচ্ছা চলেন চলেন জানান বাচ্চারা, অল ক্লিয়ার, ভেরি নাইস, শাবাশ, এই তো জোস। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, নাইস। এই তো, আরে পোলাপান অস্থির তো, পোলাপান বুঝতেছে সেই, কপা কপ, নাইস, ভেরি নাইস। আচ্ছা 9.156 একজন মান বের করে দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা একজন বলেছে ভাইয়া আরেকবার বুঝান প্লিজ। আচ্ছা এরপরে সেম টাইপের আরেকটা ম্যাথ পড়াবো, ঠিক আছে? তুমি তাহলে ওইটা দেখো, ওইটা দেখলে হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। সেম আরেকটা ম্যাথ পড়ানো হবে, বাট ডিরেকশন ঘুরিয়ে পড়ানো হবে, ওকে? ঠিক আছে, তাহলে হোপফুলি আর প্যারা হবে না। চলেন চলেন, লেটস গো ফর দ্য নেক্সট ম্যাথ, ওকে? চলো, ঠিক আছে, লিখেছি লিখেছি, একই প্রশ্ন থাকবে, একদম হুবহু সেম প্রশ্ন থাকবে। চলো প্রশ্ন, একই প্রশ্ন তুলো, খালি ছবি ঘুরবে। প্রশ্ন একই থাকবে, প্রশ্নের লেখা একই থাকবে, জাস্ট ছবি চেঞ্জ হবে, দ্য ইমেজ উইল চেঞ্জ, বাট লেখা একদম সেম টু সেম থাকবে। চলো 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 বাচ্চারা, চলো। ঘুমিয়ে পড়েছো না তো, না? গ্রেট, চলো ঘুমানো যাবে না কিন্তু, ওকে? এত তাড়াতাড়ি ঘুম কিসের, হ্যাঁ? 22 বাজে বলা মানে অনেক জস। চলো চলো আমরা আগে দেখো। এইবার 50 কেজি ভরের ব্যক্তি এই দিকে মুখ করে তাকিয়ে আছে, আগের বার ওই দিকে ছিল, এবার এই দিকে। যারা আগের ম্যাথটা বুঝো নাই তারা এইটা বুঝো, তাহলেই হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দুইটা একই টাইপ, জাস্ট ডিরেকশন আলাদা। চলো, তার হাতে আবারও একটা বল আছে, তার হাতে আবারও একটা বল আছে, তার ভর 50 কেজি, তার হাতে থাকা বলের ভর 1 কেজি, ঠিক আছে? তোমাকে বলেছে একই প্রশ্ন, 70 কেজি ভরের ব্যক্তি হঠাৎ করে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। লাফ দেওয়ার কিছুক্ষণ পর 50 কেজি ভরের ব্যক্তি তার হাতে থাকা বলটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো, বাট আগের বার করেছিল ওই দিকে, এইবার করবে এই দিকে। চলো এবার কোন দিক করবে, এই দিকে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এই দিকে, ঠিক আছে? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে, ঠিক আছে? কি প্রশ্ন করেছে, বলটার উপর প্রযুক্ত বলের ঘাত কত। সো দ্য প্রসেস, দ্য ফার্স্ট প্রসেস, যে শুরুর যে প্রসেসটা, দ্যাট উইল রিমেইন সেম, একই জিনিসই হবে। বলো প্রথমে কি করবা, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে প্রথমে আমরা ওই আদি বেগটা বের করা লাগবে, মনে আছে তো? চলেন, এই সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত, 0। কত, 0। কেউ গতিশীল ছিল, এই ব্যক্তি, এই 70 কেজি ভরের ব্যক্তি যে 5 মিটার পার সেকেন্ড বেগে লাফটা দিল, তার আগে এই সিস্টেমের কেউ গতিশীল ছিল ভাই? কেউ গতিশীল ছিল না, সবাই কই ছিল, রেস্টে ছিল। যদি সবাই রেস্টে থাকে, সবার আদি ভরবেগ কত ছিল, 0 ছিল, তাহলে সিস্টেমের আদি ভরবেগের সমষ্টি কত হবে, 0। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন ল অফ মোমেন্টাম, শেষ ভরবেগের সমষ্টিও কত হবে, 0ই হবে। বলো শেষ ভরবেগ আছে কার কার, দেখো ওরও আছে, নৌকারও আছে, এই ব্যক্তিরও আছে, ব্যক্তির হাতে থাকা 1 কেজি ভরের বলটারও আছে। বলো ওর শেষ ভরবেগ কত, বলো তো ভাইয়া, ওর শেষ ভরবেগ কত, 70 × 5, কোন দিকে, মাইনাসের দিকে।
তার জন্য -5। চলো বাকি পুরা সিস্টেম কি একই বেগে গতিশীল হবে না, কারণ আর তো কেউ আগেই লাপটাপ দেয় নাই, ঠিক আছে, সবাই তো যেমনে আছে অমনেই আছে। সো তারা সবাই মিলে কি একটা সেম ভেলোসিটিতে ওই দিক বরাবর যাওয়া শুরু করবে। হ্যাঁ, সো ধরলাম তাদের যে মিলিত বেগটা সেটা হলো v। তাহলে বলো তাদের টোটাল ম্যাস কত বলো তো? 300, নৌকার ভর 50, নৌকায় থাকা মানুষটার ভর প্লাস 1 মানুষের হাতে থাকা বলটার ভর ইন্টু v। ওকে, তাহলে একই কাহিনী, v ইজ ইকুয়ালস টু ক্যালকুলেশন করো 350 ডিভাইডেড বাই 351, দ্যাট মিনস 0.99 মিটার পার সেকেন্ড। তার মানে এই নৌকায় থাকা 50 কেজি ভরের মানুষ এবং মানুষের হাতে থাকা 1 কেজি ভরের বল, তারা সবাই মিলে এই দিক বরাবর 0.99 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। তাহলে তুমি যখন বা এই 50 কেজি ভরের ব্যক্তি যখন বলটাকে নিক্ষেপ করেছে, 50 কেজি ভরের ব্যক্তি যখন বলটাকে নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার আগেই বলতো বলটার একটা আদিবেগ চলে আসছে না, তাই না? এই ব্যক্তি লাভ দেওয়ার কিছুক্ষণ পরে এই ব্যক্তি কি করছে? বলটাকে নিক্ষেপ করছে। এই ব্যক্তি লাভ দেওয়ার কিছুক্ষণ পরে এই ব্যক্তি কি করেছে? বলটাকে নিক্ষেপ করেছে। এখন নিক্ষেপ করার জন্য যে সময়টা নিয়েছে সে, সেইটুকু সময়ের মধ্যে বলতো বল কি করছে? এই আদিবেগ প্রাপ্ত হয়ে গেছে। দ্যাট মিনস বলের অলরেডি একটা এক্সিস্টিং ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ আছে। যেহেতু বলের একটা আদিবেগ আছে, দ্যাট মিনস বলের একটা আদি ভরবেগ আছে। সেটা কোন দিকে কাজ করতেছে বলো আমাকে বাচ্চারা? কোন দিকে কাজ করতেছে? এই দিকে। কোন দিকে কাজ করিতেছে? এই দিকে কাজ করিতেছে। সেটা কত? বলের ভর হলো 1 এবং তার আদিবেগ হলো 0.99, দ্যাট মিনস 0.99 কেজি মিটার পার সেকেন্ড। সেটার নাম দিলাম পি নট, মানে বলের আদি ভরবেগ। বলো বলের শেষ ভরবেগ কোন দিক কাজ করবে? দেখো দিয়েই দিয়েছে, বলটাকে তুমি এই দিক বরাবর নিক্ষেপ করেছো, এই দিক বরাবর আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, রাইট? তাহলে বলের শেষ ভরবেগ কাজ করবে কোন দিকে? এই দিক বরাবর। যেহেতু বেগ এই দিকে, তাহলে শেষ ভরবেগও এইদিকেই কাজ করবে, ঠিক আছে? তো এটা নাম দিলাম পি। সেটা কত বলতো? ওর শেষ বেগ 10, ওর ভর হলো 1, তাহলে শেষ ভরবেগ কত হবে? 10ই তো হবে। তাহলে বলেন এই আনুভূমিকের সাথে কিভাবে জানো? 30 ডিগ্রি কোণে। কিভাবে? 30 ডিগ্রি কোণে। হয়েছে? শিওর তো? নাইস। চলো তোমায় কি প্রশ্ন করেছে? বলের ঘাত বের করো। বলো বলের ঘাত কিভাবে বের করে? বলো বলের ঘাত কিভাবে বের করে? কিভাবে বের করে বলের ঘাত? শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। যখন তারা একই সরল রেখায় কাজ করবে না, অ্যাঙ্গেলে কাজ করবে, তখন কি করা লাগবে? শেষ ভরবেগ নামক যে ভেক্টরটা আছে সেখান থেকে আদি ভরবেগ নামক যে ভেক্টরটা, তার ভেক্টর বিয়োগ করা লাগবে। তার ভেক্টর বিয়োগ করা লাগবে, মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। বুঝেছো? এখন এই মাইনাসটাকে যদি আমি কমন নেই, কিভাবে লেখা যায়? পি প্লাস মাইনাস পি নট। পি প্লাস মাইনাস পি নট। বলো ভাইয়া পি নট যদি এই দিকে কাজ করে, মাইনাস পি নট কোন দিকে কাজ করবে? তার উল্টা দিকে। ম্যাগনিটিউড কি চেঞ্জ হবে? না, দ্য ম্যাগনিটিউড উইল রিমেইন সেম। সেম থাকবে, মান চেঞ্জ হবে না, জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হবে। দুইটা বিপরীত ভেক্টরের মান সবসময় সেমই থাকে, বাট তাদের দিক হয় বিপরীত। সো পি নটের মান যদি 0.99 হয়, মাইনাস পি নটের মানও কি হবে? 0.99ই হবে, বাট দ্য ডিরেকশন উইল বি অপোজিট, মানে উল্টা দিকে হবে ডিরেকশনটা। তাহলে বলো মাইনাস পি নট কোন দিক কাজ করবে? এই দিকে। মাইনাস পি নট ম্যাগনিটিউড বা মান কত হবে? 0.99। ইট উইল রিমেইন সেম। বারবার বলতেছি, মনে থাকবে? ওকে, বলেন আমার এখানে, সরি আমার চোখে কি গেল, সরি, আচ্ছা ওকে ফাইন, ইটস ওকে। দেখো কি আছে, পি নামক একটা ভেক্টর আছে এবং মাইনাস পি নট নামক একটা ভেক্টর আছে। দেখো তো তাদের মাঝখানে কি সাইন দেওয়া আছে? প্লাস সাইন। দ্যাট মিনস তোমাকে দুইটা ভেক্টর যোগ করতে বলেছে। তোমায় কি বলেছে? দুইটা ভেক্টর যোগ করতে বলেছে। কোন দুইটা ভেক্টর? পি এবং মাইনাস পি নট। কোন দুইটা ভেক্টর? পি এবং মাইনাস পি নট। চলো তোমার পি ভেক্টর কোনটা? এইটা। মাইনাস পি নট কোনটা? এইটা। এই দুইটা ভেক্টরকে কি করবা? ভেক্টর যোগ করবা। ভেক্টর যোগ করা মানে কি? লব্ধি বের করা। ভেক্টর যোগ করা মানে কি? লব্ধি বের করা। কিভাবে বের করে লব্ধি? লব্ধি নির্ণয়ের জন্য আমাদের সরাসরি সূত্র আছে। চলো এখন আমরা লব্ধি নির্ণয় করি। দেখেন ধরেন এই হলো হবে লব্ধি, এই হবে কি? লব্ধি, ঠিক আছে? এবং ধরেন লব্ধিটা এই দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। চলেন লব্ধির মান কত হবে বলেন? রুট ওভার একটা ভেক্টরের মানের স্কোয়ার, ধরেন 10, তার স্কোয়ার, প্লাস আর একটা ভেক্টরের মানের স্কোয়ার 0.99 স্কোয়ার, প্লাস 2 ইন্টু দুইটা ভেক্টরের মান। ভেক্টরের মান কিন্তু কখনোই নেগেটিভ হয় না, কেউ কিন্তু মাইনাস 0.99 বসেও না। ভেক্টরের মান অলওয়েজ পজিটিভ হয়, মাইনাস দিয়ে ভেক্টরের ডিরেকশন নির্দেশ করে, ঠিক আছে? ইন্টু কজ আলফা। বলো আলফা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কোন দুইটা ভেক্টরের লব্ধি বের করতেছো? পি এবং মাইনাস পি নট। পি এবং মাইনাস পি নট, এটার মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি। তা বলো cos 30। চলো এখান থেকে কি হবে? সরাসরি লব্ধির মান বের হয়ে যাবে। চলেন লব্ধির ডিরেকশন বের করবেন। বলেন আপনি অ্যাঙ্গেল কার সাথে নিয়েছেন?
কার সাথে নিয়েছেন আপনি অ্যাঙ্গেল? মাইনাস পি নটের সাথে। যার সাথে অ্যাঙ্গেল নিবেন তাকে সিঙ্গেল বসাবেন, ঠিক আছে? চলেন, সেটার মান কত? 0.99, তাকে নিচে একা সিঙ্গেল বসিয়ে দিন। আর একটা ভেক্টর কে আছে? 10, উপরে নিচে 10 বসিয়ে দিন। ট্যান মানে কি? সাইন বাই কস, তাহলে উপরে সাইন নিচে কস, ঠিক আছে? পাশে আলফা, আলফা মানে কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস 30 30। এখান থেকে কি হবে? থিটার মান বের হয়ে যাবে। তো আমার লব্ধির মান বের হয়ে গেছে এবং লব্ধির দিক বের হয়ে গেছে। এবং লব্ধিটাই অ্যাকচুয়ালি কি বলেন তো? বলের ঘাত। তার মানে আপনি বলের ঘাতের মান বের করে ফেলেছেন, বলের ঘাতের দিক বের করে ফেলেছেন, এবং এইটাই কোশ্চেনে আপনার কাছে চাইছে। চলেন, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন বলেন। আরে একজন মান বের করে দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলেন 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 ভাইয়া, বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? বলেন ভাই। এই তো অ্যান্সার বের করে দিয়েছে, বলো মানে তো সেরা কেন? থ্যাংক ইউ অ্যান্সার বের করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা চলেন ভাইরা, বুঝতে উপাংশ দিয়ে কেমনে করবো? আচ্ছা আমি এটা উপাংশ দিয়ে করে দেখাচ্ছি। ওকে ওকে, যারা এটা দিয়ে বুঝতেছো না তাদের আমি উপাংশ দিয়ে করে দেখাচ্ছি, সমস্যা নেই। এই পর্যন্ত বুঝেছি তো? ভেক্টর দিয়ে সরাসরি বিয়োগ করে করতে পারবো। আচ্ছা ওকে, একজন দেখলাম কমেন্ট করেছো নিউটনিয়ান মেকানিক্স লেখে ভেক্টর পড়াচ্ছে, লাইক হোয়াট ডু ইউ থিঙ্ক? তাহলে তো ভাই তুমি তো ফিজিক্সের কোনো চ্যাপ্টারই পড়তে পারবা না। তুমি যে চ্যাপ্টারে যাবা ভেক্টর তোমার পড়াই লাগবে। তুমি যে চ্যাপ্টারে যাবা ভেক্টর তোমার পড়াই লাগবে, ঠিক আছে? তুমি যদি মনে করো এক চ্যাপ্টার পড়বা, তার সাথে অন্য চ্যাপ্টারের কোনো জ্ঞানের কোনো মানে মিল থাকবে না, দেন ইউ আর রং, ইউ আর ইন দ্য রং প্লেস। Go to somewhere else, okay? You are in the wrong place, bro. ভুল জায়গায় আসো, ঠিক আছে? মিল থাকবে। লাইক ভেক্টর কেন সবার আগে পড়ানো হয়? কারণ সব চ্যাপ্টার সলভ করার জন্য ভেক্টরের কনসেপ্ট লাগে, আদার্স তুমি করতে পারবা না ভেক্টর ছাড়া, ঠিক আছে? ভেক্টর, উপাংশ, ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, এগুলো ছাড়া তুমি সলভই করতে পারবা না ফিজিক্সের চ্যাপ্টার যে কঠিন কঠিন ম্যাথগুলা, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছে যে ভাই উপাংশ দিয়ে সলভ করে দেখেন, চলো উপাংশ দিয়ে সলভ করি। দেখো প্রথম পার্ট আমি আর করতেছি না, ঠিক আছে? প্রথম পার্ট অনুযায়ী বলতো আমার এই বলের আদি বেগ কত আসবে? 0.99 মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত সবাই দেখেছো, আমি এটা রিপিট করতেছি না, জাস্ট পরের পার্টটা কেমনে উপাংশ দিয়ে সলভ করে সেটা দেখাচ্ছি। খেয়াল করেন, দেখেন এই পার্টটা মুছে দিই, এই পার্টটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই। আচ্ছা ঠিক আছে, ভালো, এই জায়গাটা মুছে দিচ্ছি। বলো আমার একটা কথা বলো, আমার যে বলটা তার শেষ আদি ভরবেগ কোন দিক কাজ করতেছে? এই দিক বরাবর, একদম এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? এ বরাবর কাজ করতেছে বলটার আদি ভরবেগ, যেটা হলো 0.99 মিটার কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বলটার শেষ ভরবেগ কোন দিক কাজ করতেছে? একদম এই বরাবর। কোন দিক বরাবর? একদম এই বরাবর। সেটা কত? 10 কেজি মিটার পার সেকেন্ড। এটার নাম দিয়েছি পি। খুব ভালো। এই অ্যাঙ্গেলটা কত বলো তো? 30 ডিগ্রি। অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। আচ্ছা এই সাইডটাকে তুমি কি ধরেছো? মাইনাস। এই সাইডটাকে তুমি কি ধরেছো? প্লাস। মনে আছে তো? এই সাইডটাকে তুমি কি ধরেছো? মাইনাস। এই সাইডটাকে তুমি কি ধরেছো? প্লাস। আচ্ছা খুবই ভালো ভাইয়া, আমি তোমাকে বললাম যে আমার যে পি নট আছে, পি নটের সাথে এক্স অক্ষের কোণ কত? পি নট নামক যে ভেক্টরটা আছে, বা আমার যে আদি ভরবেগ নামক যে ভেক্টরটা আছে, তার এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল কত? পি নটের এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, সাথে কোণ বা অ্যাঙ্গেল সাথে কোণ 0 ডিগ্রি। দেখো তো একদম এক্স অক্ষ বরাবর কাজ করতেছে না? যদি এক্স অক্ষ বরাবর সে কাজ করে তাহলে এক্স অক্ষের সাথে তার অ্যাঙ্গেল কত হবে ভাইয়া? 0 ডিগ্রি হবে, রাইট? খুবই ভালো। চলো আমার যে পি নামক যে ভেক্টরটা আছে তার অ্যাঙ্গেল কত? পি এর এক্স অক্ষের সাথে কোণ বা অ্যাঙ্গেল সেটা কত? 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খুব ভালো। আমি তোমাকে বললাম আমার যে আদি ভরবেগ আছে তার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? কি বললাম? আমার যে আদি ভরবেগ আছে তার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? তাহলে দেখো আদি ভরবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, আদি ভরবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ বা পি নট এক্স, মানে এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ পি নট এক্স ইজ ইকুয়ালস টু, বলো উপাংশ কেমনে নেয়? উপাংশ কেমনে নেয়? ধরেন আপনাকে আমি বললাম এই একটা ভেক্টর, এই হলো আমার এক্স অক্ষ, মধ্যবর্তী কোণ থিটা। আমি বললাম এর উপাংশ নেন আপনি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এর উপাংশ নিয়ে দেখান। সিস্টেম কি জানেন? আপনি যার উপাংশ নিবেন এবং যে দিক বরাবর উপাংশ নিবেন, আপনি যার উপাংশ নিবেন এবং যে দিক বরাবর উপাংশ নিবেন, সেই দুজনের মধ্যবর্তী কোণ যদি আপনার জানা থাকে, আপনি যার উপাংশ নিবেন এবং যে দিক বরাবর উপাংশ নিবেন সেই দুজনের মধ্যবর্তী কোণ যদি আপনার জানা থাকে, উপাংশ হবে ওই ভেক্টর ইনটু কস মধ্যবর্তী কোণ। সিম্পল,
ঠিক আছে, কি বললাম, আপনি যার উপাংশ নেবেন এবং যে দিক বরাবর উপাংশ নেবেন সেই দুজনের মধ্যবর্তী কোণ যদি আপনার জানা থাকে, উপাংশ হবে ওই ভেক্টর কস মধ্যবর্তী অ্যাঙ্গেল। সিম্পল, ঠিক আছে। আচ্ছা নাইস, চলো এখন আমরা একটা কথা বলো, তুমি কার উপাংশ নিবা? আদি ভরবেগের উপাংশ নিবা, তাই না? 0.99 এর উপাংশ নিবা, তার মানে ওই ভেক্টর 0.99 ইন্টু কস মধ্যবর্তী কোণ। বলো পি নট এর সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত? পি নট আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? 0 ডিগ্রি। কেন পি নট আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ নিচ্ছি? আমি কার উপাংশ নিব? পি নট এর উপাংশ নিব, আদি ভরবেগের উপাংশ নিব, ঠিক আছে। কোন বরাবর নিব? এক্স অক্ষ বরাবর। তাহলে কোন দুইজনের মধ্যবর্তী কোণ লাগবে? আদি ভরবেগের এবং এক্স অক্ষের। সেটা কত? 0 ডিগ্রি। তাহলে cos 0, দ্যাট মিন্স 0.99। আমি বললাম আদি ভরবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? তুমি বললা ভাইয়া পি নট ওয়াই। পি নট ওয়াই বের করার সিস্টেম কি জানো? এক্স অক্ষ বরাবর যে উপাংশটা বের করেছো না, সেখানে যে জায়গায় কস বসাইছো ওই জায়গায় খালি সাইন করে দিবা, আর কিচ্ছু না। তুমি যদি কোনো একটা দিক বরাবর উপাংশ বের করতে পারো, যেমন ধরো আমি তোমাকে বললাম এই আছে আমার এ, হ্যাঁ, এই আছে আমার এক্স অক্ষ, এই আছে আমার থিটা। তুমি বললা ভাইয়া এই বরাবর উপাংশ এ কস থিটা। কি বললা? এই বরাবর উপাংশ এ কস থিটা। খুব ভালো। আমি বললাম এর লম্ব বরাবর উপাংশ কত? সিম্পলি কজের জায়গায় সাইন করে দিবা, সিম্পলি কজের জায়গায় সাইন করে দিবা। মানে কোনো একটা নির্দিষ্ট দিক বরাবর উপাংশ যদি এ কস থিটা হয়, তার লম্ব বরাবর উপাংশ হবে এ সাইন থিটা। যে জায়গায় কস ছিল সেই জায়গায় হবে সাইন। এখন এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কেমনে অবস্থিত? পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি কোণ অবস্থিত। দ্যাট মিন্স এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ যদি 0.99 cos 0 হয়, তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে 0.99 sin 0। কি হবে? সাইন 0। যে জায়গায় কস ছিল ওই জায়গায় কি করে দিবা? সিম্পলি সাইন করে দিবা, আর কিচ্ছু না। সাইন 0 এর মান কত ভাইয়া? 0 হয়েছে। এক্স অক্ষ বরাবর আমরা আদি ভরবেগের উপাংশ পাইছি, ওয়াই অক্ষ বরাবর আমরা আদি ভরবেগের উপাংশ পাইছি, ঠিক আছে। এখন চলেন শেষ ভরবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ পি এক্স। শেষ ভরবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ পি এক্স। চলেন সেটা কত হবে বলেন? শেষ ভরবেগ কত? 10। এক্স অক্ষের সাথে শেষ ভরবেগের কোণ কত? 30 ডিগ্রি। তার মানে cos 30। তার মানে কত? cos 30। তাহলে শেষ ভরবেগের উপাংশ কত? 10 cos 30। কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর? মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, বাম দিকে, ঠিক আছে। আচ্ছা এখন আমি বললাম শেষ ভরবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? নিচে কি দেখতে পান আপনারা? হয়তো বা দেখতে পান না, আমি এখানে লিখতেছি। শেষ ভরবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, শেষ ভরবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে বলো ভাইয়ারা? কত হবে? যে জায়গায় cos লিখেছো জায়গায় কি করবা? সাইন লিখে দিবা। 10 sin 30। কত হবে? 10 sin 30। দ্যাট মিন্স তুমি এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ জানো, তুমি এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের উপাংশ জানো, তুমি ওয়াই অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ জানো, তুমি ওয়াই অক্ষ বরাবর শেষ ভরবেগের উপাংশ জানো। তাহলে এখন তুমি লিখবা এক্স অক্ষ বরাবর বলের ঘাত, এক্স অক্ষ বরাবর বলের ঘাত is equals to এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের উপাংশ মাইনাস এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ। এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের উপাংশ কত? পি এক্স মাইনাস পি নট এক্স। এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের উপাংশ মাইনাস এক্স অক্ষ বরাবর আদি ভরবেগের উপাংশ। বলো এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগের উপাংশ কত? 10 cos 30। কত? 10 cos 30। বাট সেটা কোন দিক কাজ করছে? এই দিক। এই দিকটাকে তুমি কি ধরেছো? মাইনাস ধরেছো। সো কি বসাবা? মাইনাস 10 cos 30। এই জায়গাগুলো যেন ভুল না হয়। মাইনাস 10 cos 30। কেন মাইনাস দিলাম? কারণ এই দিকটাকে ম্যাথের শুরুতেই আমরা নেগেটিভ ধরে নিয়েছিলাম। তুমি যদি এই দিকটাকে শুরুতে পজিটিভ ধরে নিতে, দেন এখন প্লাস বসাইতা। তোমার ইচ্ছা তুমি কি ধরবা না ধরবা, ঠিক আছে। আচ্ছা মাইনাস পি নট এক্স। পি নট এক্স যাবে কত ভাইয়া? 0.99। কোন দিক কাজ করছে? ডান দিক। কোন দিক? ডান দিক। ডান দিকে কি ধরছি? প্লাস। তো প্লাস তো প্লাসই বসবে। তাহলে 0.99। তাহলে এখান থেকে কিছু একটা মান আসবে, যেটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর বলের ঘাত। কি বের হইছে? এক্স অক্ষ বরাবর বলের ঘাত। এটাকে আমরা নাম দিলাম ডেল পি এক্স। কি নাম দিলাম? ডেল পি এক্স। এটা কি? এক্স অক্ষ বরাবর বলের ঘাত। এখন আমি আপনাকে বললাম ওয়াই অক্ষ বরাবর বলের ঘাত কত? ওয়াই অক্ষ বরাবর বলের ঘাত কত? বলেন কি লিখবেন? পি ওয়াই মাইনাস পি নট ওয়াই। কি লিখবেন? পি ওয়াই মাইনাস পি নট ওয়াই। ভাইয়া পি নট ওয়াই কত? 0। এর তো লেখাই লাগবে না। পি ওয়াই কত? 10 sin 30। কি? 10 sin 30। হয়েছে এই পর্যন্ত। এই পার্টটা মুছে দিতে পারি? গ্রেট, দিলাম মুছে। এই পার্টটা মুছে দিলাম। এটা কিন্তু আগের ম্যাথটারই একটা অল্টারনেটিভ সলিউশন, ঠিক আছে, আর কিচ্ছু না। যারা আগেরটা বুঝছো তাদের এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার নেই। বলো তাহলে এটা কি? এটা হলো ওয়াই অক্ষ বরাবর বলের ঘাত বা ডেল পি ওয়াই। সেটা কত?
10 sin 30। আচ্ছা আমাকে একটা কথা বলো, এক্স অক্ষ বরাবর বলের ঘাত কোন দিক কাজ করতেছে? মাইনাস মানে কি এক্স অক্ষ বরাবর বাম দিকে, মাইনাস মানে কি এক্স অক্ষ বরাবর বাম দিকে। দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর বলের ঘাত করতেছে এই দিকে। কোন দিকে? এই দিকে। সেটার মান কত? এখান থেকে যে মান বের হবে সেটাই, এখান থেকে যে মানটা বের হবে সেটাই। ওয়াই অক্ষ বরাবর বলের ঘাত কোন দিক কাজ করতেছে? উপরের দিকে। সেটার মান কত? 10 sin 30। সেটার মান কত? 10 sin 30। ঠিক আছে, তাহলে দেখো তুমি এক্স অক্ষ বরাবর বলের ঘাত জানো, ওয়াই অক্ষ বরাবর বলের ঘাত জানো, দুইটা লব্ধি বের করলে কি হয়ে যাবে? যে প্রপার বলের ঘাতটা সেটা বের হয়ে যাবে। দুইটা লব্ধি বের করলে কি হবে? প্রপার বলের ঘাত বের হয়ে যাবে, যেটা নাম দিলাম আমরা ডেল পি। তাহলে বলো ডেল পি কত হবে? রুট ওভার ডেল পি এক্স স্কোয়ার প্লাস ডেল পি ওয়াই স্কোয়ার। কারণ যে দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে যে cos 90 এর মান হয়ে যাবে 0, মানে 2 ডেল পি এক্স ডেল পি ওয়াই ইন্টু cos আলফা। আলফার মান কত এখানে? 90। ঠিক আছে, ওই পার্টটা 0 হয়ে যাবে, সো বাদ। আচ্ছা তাহলে আমার ডেল পি যেটা সেটা কি বের হয়ে গেল? বলের ঘাতের মান বের হয়ে গেল। এখন কি লাগবে? অ্যাঙ্গেল লাগবে। চলো থিটা কেমনে লিখবা? tan থিটা। কার সাথে অ্যাঙ্গেল নিয়েছো? ডেল পি এক্স এর সাথে। নিচে একা, উপরে নিচে ডেল পি ওয়াই, ডেল পি ওয়াই। উপরে সাইন, tan মানে সাইন বাই কস, উপরে সাইন নিচে কস। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 cos 90 এর মান কত? 0। দ্যাট মিনস এই পুরো পার্টটাই 0, sin 90 এর মান 1। তার মানে ডেল পি ওয়াই ডিভাইডেড বাই ডেল পি এক্স। এখান থেকে থিটার মান বের করলে কি বের হয়ে যাবে? বলের ঘাতের ডিরেকশন বের হয়ে যাবে। তার মানে এখান থেকে বলের ঘাতের মান বের হয়েছে, এখান থেকে বলের ঘাতের দিক বের হয়েছে। এত বড় করে আপনার লেখা লাগবে না, যেন আপনারা বুঝতে পারেন, তার জন্য এত বড় করে করানো হয়েছে। আপনি আরো শর্টকাটে করতে পারলে আমার কোনো সমস্যা নাই, বাট আগের নিয়মটা বেশি সোজা। যারা আগেরটা বুঝো না তারা এটা অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই, দুইটাই ঠিক আছে। বলো 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 তোমরা যেটাই কমফোর্টেবল, এখানে জোরাজুরির কিছু নাই। ঠিক আছে, এখানে জোরাজুরির কিছু নেই, তোমরা যেটা কমফোর্ট। একজন বলছে মাইনাস কস 10 cos 30 কিভাবে আসে? দেখো দেখো দেখো, 10 cos 30 কোন দিক কাজ করবে? এই দিক না, এই দিক কাজ করবে। এই দিকটাকে তুমি কি ধরেছো? সাইন কনভেনশনে মাইনাস ধরেছো, তার জন্য মান বসানোর সময় মাইনাস বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা চলেন, বুঝতে পেরেছেন কিনা বলেন বলেন বলেন, বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? আচ্ছা নাইস, বলো বাচ্চারা তোমরা কি বুঝতে পেরেছো? আগেরটা ইজি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রিভিয়াস ওয়ান ওয়াজ লট ইজি। ওকে, আগেরটা সেই ছিল, এটা সোজা ছিল না, আগেরটা করো তাহলে। ঠিক আছে, আগেরটা সিম্পলি ভেক্টর বিয়োগ করে দিবা। ঠিক আছে, গ্রেট। আচ্ছা এখানে লব্ধির মান কি বলের ঘাত নাকি থিটার মান? ঠিক আছে, আচ্ছা এখানে লব্ধির মান হলো বলের ঘাতের মান এবং থিটার মান হলো বলের ঘাতের কোণ। ঠিক আছে, আচ্ছা বলছে ভাইয়া আগেরটাই করব। হ্যাঁ আগেরটাই করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আগেরটা ইজি। হ্যাঁ আগেরটা আসলে ইজি। ওকে, বুঝেছি সবাই। তাহলে বলের ঘাত, ঘাত বল, টাত বল, আমাদের যে ভরবেগের যে পরিবর্তন যা যা করানো হয়েছে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, মোটামুটি মোর দ্যান এনাফ, অনেক ম্যাথ করানো হয়েছে। হোপফুলি তোমরা আর আটকাবা না, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা দিয়ে আসুক কোপায় দিয়ে আসতে পারবা। ঠিক আছে, পারবো সবাই? চলো, যদি পারি তাহলে নতুন টপিকে যাওয়া যাক। যদি পারি তাহলে নতুন টপিকে যাওয়া যাক বাচ্চারা। চলো লেটস গো, চলো আমরা আগাই বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, চলো আমরা একসাথে আগাই যাই নতুন টপিকের দিকে। এটা তো শেষ, এটা তো শেষ, আমরা ওই যে শুরু করছিলাম অনেক আগে, ওইটা শেষ হয়ে গেল। হায় রে, ঘাত বল, বলের ঘাত, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা চলেন আগাই। লেখো, বলের মধ্যেই থাকি। ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ বল। ভেরি নাইস, ভেরি নাইস। আমাদের সময় এটা সিলেবাসে ছিল না, আমি 2018 সালে পরীক্ষায় ছিলাম, তারপর এটা সিলেবাসে অ্যাড করছে, বুঝছো? বাট আমাদের সময় অ্যাডমিশন এনে দিয়ে প্রশ্ন আসতো। ওকে, যাই হোক, চলো আমরা আজকে ঘর্ষণ বল নিয়ে পড়াশোনা করবো। বলেন ঘর্ষণ বল কি? ঘর্ষণ বল হলো বাধা দানকারী বল। কি? বাধা দানকারী বল। ঠিক আছে, আচ্ছা দুইটা লাইন বা তিনটা লাইন লিখবো আমি, খুব ভালো মতো মনে রাখবা। প্রথমটা কি বললাম? ঘর্ষণ বল হলো বাধা দানকারী বল। আচ্ছা, ঘর্ষণ বল কোন দিক কাজ করে? ঘর্ষণ বল সব সময় বস্তু যেদিকে গতিশীল হতে চায়, বস্তু যেদিকে হবে, বস্তু যেদিকে গতিশীল হতে চায়, যেদিকে গতিশীল হতে চায় বা গতিশীল হয় তার বিপরীতে কাজ করে। গতিশীল হয় তার বিপরীতে কাজ করে। ঠিক আছে, তার বিপরীতে কাজ
করে। চলেন দুইটা লাইন একটু কষ্ট করে দেখেন তো কি লিখেছি। ঘর্ষণ বল হলো বাধাদানকারী বল, মানে আপনি যাওয়ার চেষ্টা করবেন, আপনার গতিকে কি করবে, বাধা দিবে, আপনার গতিকে কি করবে, বাধা দিবে, ঠিক আছে। এবং সব সময় বস্তু যেদিকে গতিশীল হতে চাবে বা বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীতেই কাজ করবে ঘর্ষণ বল। আচ্ছা ভাইয়া ঘর্ষণ বল কেন তৈরি হয়? দেখেন ধরেন আমার এই হাত আছে, হাতের উপর দিয়ে আমি এই বস্তুটাকে মুভ করাবো, হাতের উপর দিয়ে এই বস্তুটাকে আমি মুভ করাবো, দেখে তো মনে হচ্ছে আমার হাত অনেক মসৃণ, কিন্তু যখনই আমি অনেক অনেক জুম করে দেখতে যাবো আমার হাতটাকে, তখন দেখা যাবে আমার হাতটা কি এরকম উঁচা নিচা, জায়গায় জায়গায় উঁচা নিচা এরকম, ঠিক আছে। আচ্ছা ধরেন এই হাতের উপর দিয়ে আমি যে বস্তুটাকে মুভ করাচ্ছি তাকে দেখেও মনে হচ্ছে মসৃণ, বাট যখন আমি অনেক জুম করে দেখতে যাব সেও কি আসলে মসৃণ না, সেও মসৃণ না, সেও কি এরকম উঁচা নিচা এরকম, ঠিক আছে। তাহলে এটা কি বলেন তো, ওই যে আমার হাতের তলটা, ঠিক আছে, এটা কি উপরেরটা কি, ওই বস্তুর যে তলটা সেটা নর্মালি দেখে মনে হয় মসৃণ, বাট আসলে কি তারা মসৃণ না। আপনি যখন অনেক জুম করবেন দেখবেন এরকম উঁচা নিচা, ঠিক আছে, নাইস। আচ্ছা এখন ধরেন আমি বস্তুটাকে কি করতে চাচ্ছি, সামনের দিকে আগাইতে চাচ্ছি, কি চাচ্ছি, আমরা ঠেলা দিয়ে সামনের দিকে আগায় নিয়ে যাব, তার মানে আমি চাচ্ছি বস্তুটাকে এই দিক বরাবর আগায় নিয়ে যেতে, আমি এই দিক বরাবর বল প্রয়োগ করলাম, যে বল প্রয়োগ করে আমি বস্তুটাকে সামনের দিকে আগায় নিয়ে যাই, বল প্রয়োগ করে আমি বস্তুকে সামনের দিকে আগায়া নিয়ে যাই। যখনই আমি বস্তুকে বল প্রয়োগ করে সামনের দিকে আগায় নিয়ে যেতে যাব, দেখেন তো এই জায়গাটায় আটকায় যাবে না, আটকাবে তো, এই জায়গাটায় আটকায় যাবে, এই জায়গাটায় হালকা করে আটকাবে, এই জায়গাটায় আটকায় যাবে, এই জায়গাটায় আটকায় যাবে, এই জায়গায় এসে আটকায় যাবে, দেখো জায়গায় জায়গায় কিন্তু আটকায় যাচ্ছে, খেয়াল করতেছো। তার মানে তুমি যখনই যায় চাচ্ছ জায়গায় জায়গায় কি হচ্ছে, আটকায় যাচ্ছে। ভাই আটকায় যাওয়া মানে কি, তুমি যদি এই দিক গতিশীল হতে চাও সেই গতির বিপরীতে একটা বাধা তৈরি হওয়া। ভাই তুমি এই দিক গতিশীল হতে চাচ্ছ, তুমি বললা তোমার কেউ বাধা দিচ্ছে, সে বাধা কোন দিকে দিবে, তুমি যেদিক যাচ্ছ ওই দিক বল প্রয়োগ করলে এটাকে কি বাধা বলে না। বাধা দিচ্ছে মানে কি, তুমি যেদিকে যাচ্ছ বা যাওয়ার চেষ্টা করতেছো তার উল্টা দিকে বল তৈরি হবে, তার উল্টা দিকে বল তৈরি হবে। তাহলে তোমাকে বল প্রয়োগ করা হচ্ছে এইদিকে, তুমি যাওয়ার চেষ্টা করতেছো বা এই মার্কারটা যাওয়ার চেষ্টা করতেছে এই তলের উপর দিয়ে, বাট জায়গায় জায়গায় কি হচ্ছে, আটকায় যাচ্ছে, এবং এই আটকায় যাওয়ার কারণে উল্টা দিকে কি হচ্ছে, একটা বাধাদানকারী বল তৈরি হচ্ছে, এবং এই বাধাদানকারী বলটাকে বলা হয় ঘর্ষণ বল। এখন ধরো তুমি বল প্রয়োগ করলা উল্টা দিকে, তুমি বলই প্রয়োগ করলা উল্টা দিকে, মানে ঘর্ষণ বল একটু আগে যেদিক কাজ করতেছিল তুমি এবার সেই দিকে বল প্রয়োগ করলা। ভাইয়া এখন কি হবে, এখন কি হবে, এখন তো আর এগুলো আটকাবে না ভাইয়া, তাহলে কি হবে ভাইয়া, কি হবে ভাইয়া, ভাইয়া কি হবে, বলেন বলেন বলেন, আপনি চুপ থাকেন কেন বলতেছি। দেখো এবারে যে এইটা আটকাবে, দেখতে পাচ্ছ, এবার কোন সাইড আটকাবে, এবার এই সাইড আটকাবে, ঠিক আছে, এবার এই সাইডটা আটকাবে। এখন যখন এই পাশ দিয়ে আসতে যাবে এই সাইডটা যখন আটকাবে, বাধাদানকারী বল কোন দিক তৈরি হবে, এইবার বাধাদানকারী বল তৈরি হবে ওই দিকে। যখন তুমি বল প্রয়োগ করে উপরের তলটাকে এই দিক বরাবর আনতে চাচ্ছ, জায়গায় জায়গায় আটকে যাবে, গতির বিপরীতে বাধা তৈরি হবে, সেটা কোন দিকে তৈরি হবে, উল্টা দিকে, কোন দিকে, উল্টা দিকে, ঠিক আছে। আদারওয়াইজ তো এটাকে বাধা বলতো না ভাইয়া, তুমি যেদিক যাচ্ছ সেদিকেই যদি বল তৈরি হইতো সেটাকে কি বাধা বলে কোনোদিনও না, ওইটাকে তো বাধা বলে না, ঠিক আছে। তুমি যেদিকে যাবা তার উল্টা দিকে যখন বল তৈরি হবে সেটাকে কি বলে, বাধা বলে। এবং যখনই তুমি তলের উপর দিয়ে মুভ করতে যাবা, বা একটা সারফেস আর একটা সারফেসের উপর দিয়ে, বা একটা বস্তু আর একটা সারফেসের উপর দিয়ে মুভ করতে যাবে, তখনই কি করবে, ওই সারফেস বস্তুর গতির বিপরীতে বা বস্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করে তার বিপরীতে এরকম একটা বল তৈরি করে, একটা বাধাদানকারী বল তৈরি করে, সেই বলটাকে আমরা কি বলি, ঘর্ষণ বল। সেই বলটাকে আমরা কি বলি, ঘর্ষণ বল। তার মানে তুমি যেদিকেই বল প্রয়োগ করে বস্তুকে গতিশীল করতে চাবা বা বস্তুকে গতিশীল করবা তার উল্টা দিকেই সবসময় ঘর্ষণ বল তৈরি হবে। রিমেম্বার দিস, ওকে। কি বললাম, তুমি যেদিকে বল প্রয়োগ করে বস্তুকে গতিশীল করবা বা গতিশীল করতে চাবা তার উল্টা দিকেই সবসময় ঘর্ষণ বল তৈরি হবে, অলওয়েজ অপোজিটে, কখনোই একই ডিরেকশনে ঘর্ষণ বল তৈরি হবে না, সবসময় উল্টা দিকে। তুমি যদি 1 মিনিট এই দিক যে পরের মিনিটে এই দিকে আসা শুরু করো, প্রথম মিনিটে ঘর্ষণ বল কাজ করবে এই দিকে, ঠিক তার পরের মিনিটেই ঘর্ষণ বল কাজ করবে তার উল্টা দিকে, ঠিক আছে। তুমি যেদিকেই যাবা ঘর্ষণ বল তার বিপরীতেই কাজ করবে সব সময়, খুব ভালো মতো মাথায় প্রবেশ করিয়ে নাও, সব সময় ঘর্ষণ বল বস্তু যেদিকে গতিশীল হতে চায় তার বিপরীতে বা বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীতেই কাজ করে, ঠিক আছে, মনে থাকবে, গ্রেট। চলো মুছে দিই। আচ্ছা এখন ভাইয়া আমাদের ইন্টার লেভেলে কয়টা ঘর্ষণ বল নিয়ে পড়াশোনা করা লাগবে, মাত্র 2টা। কয়টা, মাত্র 2টা। তার মধ্যে স্থিতি ঘর্ষণ বল অনেক সোজা, গতি ঘর্ষণ বল থেকে বেশ কিছু টাইপ আছে যেখান থেকে ম্যাথ সলভ করা লাগবে। চলেন আমরা একটা একটা করে আগাই, ঠিক আছে। প্রথম যেটা সেটা হলো স্থিতি ঘর্ষণ বল। প্রথম যেটা সেটা কি, স্থিতি ঘর্ষণ বল। আচ্ছা নাইস। আচ্ছা দেখেন
এই ধরেন এখানে একটা বস্তু আছে, একটা বস্তু আছে, বস্তুটা একটা তলের উপর রাখা আছে, মেঝের উপর রাখা আছে, ঠিক আছে। ধরেন এই মেঝের উপর বস্তুটা রাখা, কিসের উপর? এই মেঝের উপর বস্তুটা রাখা। আচ্ছা, বস্তুটাকে আপনি 50 নিউটন বল প্রয়োগ করলেন। কতখানি? 50 নিউটন বল প্রয়োগ করলেন। ধরেন এই তলটা ঘর্ষণহীন তল, কি বললাম? এটা একটা ঘর্ষণহীন তল, খুবই ভালো। যদি এটা একটা ঘর্ষণহীন তল হয়, তার মানে এই বস্তুর উপর এই মুহূর্তে 50 নিউটন ছাড়া আর কোনো বল কাজ করতেছে না। তাহলে আমি যদি নিউটনের গতির দ্বিতীয় সূত্রে যাই এবং এই বস্তুর ভর যদি 2 কেজি হয়, তাহলে এই বস্তু F is equals to ma, মানে A is equals to F by m বা 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হওয়া শুরু করবে যদি ঘর্ষণ বল না থাকে। বুঝো, আমি বললাম এই যে ফ্লোরটা বা যে তলটা, সেখানে কোনো ঘর্ষণ বল নাই। বস্তুটাকে রাখার পর আমি 50 নিউটন বল প্রয়োগ করছি, তার মানে বস্তুটার উপর একটাই বল কাজ করতেছে, দ্যাট ইজ 50 নিউটন, 50 নিউটন। আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে F is equals to ma, F is equals to ma। তাহলে এখান থেকে সরাসরি বস্তুর ত্বরণ বের করা সম্ভব, তাই তো? বাট ধরো প্র্যাকটিক্যালি কি এরকম হয়? আমার যে বাসার যে ফ্লোর, সেটা কি তোমার এরকম ঘর্ষণহীন থাকে? না, কি থাকে? এখানে ঘর্ষণ বল থাকে। এটা তো এমন কেস যখন ঘর্ষণ বল নাই। যদি ঘর্ষণ বল থাকে তখন কি হবে ভাইয়া? যদি ঘর্ষণ বল থাকে তখন কি হবে? ধরো এখানে ঘর্ষণ বল আছে, ধরো এখানে ঘর্ষণ বল আছে, তখন কি হবে? তুমি 50 নিউটন বল প্রয়োগ করবা, ভালো কথা, তুমি 50 নিউটন বল প্রয়োগ করবা। তুমি দেখলা 50 নিউটন বল প্রয়োগ করার পরেও বস্তু গতিশীল হইল না। কেন হইল না? কারণ এই যে মেঝেটা কি করছে, তুমি যেদিকে বস্তুটাকে গতিশীল করতে চাচ্ছ তার উল্টা দিকে বাধা দিচ্ছে। তুমি যেদিকে বল প্রয়োগ করে বস্তুটাকে গতিশীল করতে চাচ্ছ তার উল্টা দিকে কি করতেছে? এই মেঝেটা বাধা দিচ্ছে। কি দিতেছে? বাধা দিচ্ছে। তার মানে তুমি বল প্রয়োগ করতেছো এই দিকে, মেঝে কি করতেছে? ঠিক উল্টা দিকে ঘর্ষণ বল নামক একটা বল তৈরি করতেছে। যদি তোমার প্রযুক্ত বল এই তৈরি হওয়া ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, তাহলেই এই বস্তু গতিশীল হবে। বাট তোমার প্রযুক্ত বল যদি এই তৈরি হওয়া ঘর্ষণ বলের চেয়ে কম হয়, তাহলে এই বস্তু আর গতিশীল হবে না। বুঝো, তুমি যে বলটা প্রয়োগ করবা তার উল্টা দিকে মেঝে কি করবে? একটা ঘর্ষণ বল তৈরি করবে অটোমেটিক্যালি, ঠিক আছে? তুমি যখনই গতিশীল করতে যাবা, ওই যে কি হবে, ওই যে জায়গায় জায়গায় আটকে যাবে, তখন কি করবে? মেঝে ওই গতির বিপরীতে বা যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করতেছে তার উল্টা দিকে ঘর্ষণ বল তৈরি করবে। এখন তোমার প্রযুক্ত বলটা যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, তাহলে বস্তু গতিশীল হবে। যদি তোমার প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে কম হয়, তাহলে বস্তু গতিশীল হবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঘর্ষণ বল কে প্রয়োগ করে? ঘর্ষণ বল প্রয়োগ করে হলো তল। ঘর্ষণ বল কার উপর প্রয়োগ করা হয়? ওই বস্তুর উপর, ঠিক আছে? বুঝো, ঘর্ষণ বলটা কে কার উপর দিচ্ছে? এই তল বস্তুর উপর প্রয়োগ করে। ঘর্ষণ বলটা এই তল বস্তুর উপর প্রয়োগ করে, ঠিক আছে? তার মানে বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করতেছে এবং তোমার প্রযুক্ত বল কাজ করতেছে। দুইটা বল পরস্পর বিপরীতে কাজ করতেছে, ঠিক আছে? এখন এই বলটার মান, তোমার প্রযুক্ত বলের মান যদি বেশি না হয়, তাহলে কেমনে লব্ধি এই দিক হবে? তুমিই চিন্তা করো। তোমার প্রযুক্ত বলের মান যদি ঘর্ষণ বলের চেয়ে বেশি না হয়, তাহলে কেমনে লব্ধি বল এদিক কাজ করবে? আর বস্তুই বা কেমনে এদিক গতিশীল হবে? সেটা তো সম্ভব না। তবে তোমার প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলটা তৈরি হচ্ছে সেটার চেয়ে কম হয়, তখন কিন্তু বস্তু আর গতিশীল হবে না। এবং ইন দ্যাট কেস সেই ঘর্ষণ বলকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ বল। যদি তুমি বল প্রয়োগ করার পরেও ঘর্ষণ বল জনিত কারণে বস্তু গতিশীল না হয়, তাহলে সেই ঘর্ষণ বলকেই বলা হয় স্থিতি ঘর্ষণ বল। দেখো, তুমি বল প্রয়োগ করার পরেও অন্যান্য কারণেও কিন্তু বস্তু গতিশীল হতে না পারে, ঠিক আছে? যেমন এমন কারণে হতে পারে, এখানে বস্তু আছে, তুমি এই পাশ থেকে 50 নিউটন দিছো, ওই পাশ থেকে তোমার ফ্রেন্ড 50 নিউটন দিছে, লব্ধি বল হয়ে গেছে 0। এখানে কি বস্তু গতিশীল হবে? না। বাট এটা কিন্তু ঘর্ষণ বল জনিত কারণে না ভাইয়া। তোমরা দুইজন পরস্পর বিপরীত থেকে বল প্রয়োগ করতেছো, তার জন্য এখানে কোনো লব্ধি বলই তৈরি হচ্ছে না, তার জন্য বস্তু গতিশীল হবে না। বাট এখানে তুমি বল প্রয়োগ করতেছো, ঘর্ষণ বলের কারণে বস্তু গতিশীল হচ্ছে না, উল্টা দিকে সমমানের ঘর্ষণ বল তৈরি হচ্ছে, তার জন্য আর বস্তু গতিশীল হচ্ছে না। তোমার প্রযুক্ত বলটা ঘর্ষণ বলকে সারপাস করে যাইতে পারে নাই, ছাড়াই যাইতে পারে নাই, তার জন্য বস্তুকে তুমি গতিশীল করতে পারো নাই। এই টাইপের ঘর্ষণ বলকে বলা হলো স্থিতি ঘর্ষণ বল। তার মানে আমরা বল প্রয়োগ করব, যদি বল প্রয়োগ করার পরেও ঘর্ষণ বল জনিত কারণে বস্তু গতিশীল না হয়, সেই ঘর্ষণ বলকেই বলা হবে স্থিতি ঘর্ষণ বল। সেই ঘর্ষণ বলকেই বলা হবে স্থিতি ঘর্ষণ বল, ঠিক আছে? আচ্ছা, এখন স্থিতি ঘর্ষণ বল কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? দুইটা জিনিসের উপর। গতি ঘর্ষণ বল দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? দুইটা, ঠিক আছে? একটা হলো তলের প্রকৃতি, একটা হলো
তলের প্রকৃতি। দেখো ইটস প্রিটি মাচ ইজি টু আন্ডারস্ট্যান্ড। একটা তল যত বেশি মসৃণ হবে সেই তলে ঘর্ষণ বলের মান তত কম হবে, তাই না? আর তল যত বেশি উঁচা নিচা খসখসা হবে সেই তলে ঘর্ষণ বলের মান অবশ্যই বেশি হবে। তাহলে ঘর্ষণ বল অবশ্যই তলের প্রকৃতির উপর ডিপেন্ড করবে, মাস্ট। এবং সেকেন্ড যে জিনিসটার উপর ডিপেন্ড করে এইটা একটু ভালো মতো মাথায় রাখো, তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বলের উপর, বস্তুর উপর প্রযুক্ত বা ক্রিয়ারত প্রতিক্রিয়া বলের উপর, প্রযুক্ত প্রতিক্রিয়া বলের উপর। বুঝছেন কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? দুইটা জিনিসের উপর। একটা হলো তলের প্রকৃতির উপর, একটা হলো কি তলের প্রকৃতির উপর, আরেকটা হলো তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বলের উপর। হ্যাঁ, প্রতিক্রিয়া বল কি জিনিস? দেখো এই এখানে একটা বস্তু রেখেছো, তাই না? আচ্ছা, বস্তুর আর কি ওজন আছে না? আছে তো। সেই ওজন নামক যে বলটা সেটা দিয়েই কি পৃথিবী বস্তুকে টানতেছে। তাহলে এই বস্তুটা কি করবে? এই তলের উপর একটা বল প্রয়োগ করবে, সেটা কি ওজন বলের সমান। নর্মালি ওজন বলের সমান হবে। আচ্ছা, বস্তু যদি তলের উপর একটা বল প্রয়োগ করে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, তল বস্তুর উপর কি করবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। তল বস্তুর উপর কি করবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। ঠিক আছে, এই যে এইটাই হলো সেই প্রতিক্রিয়া বল যেটার কথা এখানে বলা হয়েছে। এখন সবসময় কি প্রতিক্রিয়া বল আর এমজির মান সমান হবে? আনফরচুনেটলি না। এখন তলটাকে যদি তুমি এভাবে বাঁকায় রাখো, আসবো আমরা এরকম কেস অ্যানালাইসিস করবো, সমস্যা নাই, জাস্ট একটু র্যান্ডমলি বলে যাচ্ছি। ধরো তুমি যদি তলটাকে এরকম বাঁকায় রাখো এবং বস্তুকে এইভাবে রাখো, বলো ওর ওজন কোন দিক কাজ করবে? ভাইয়া, ওর ওজন কোন দিক কাজ করবে? অবশ্যই নিচের দিকে, কারণ জি সবসময় লম্বভাবে নিচের দিকে কাজ করে। প্রতিক্রিয়া বল কোন দিক কাজ করবে? এই দিক বরাবর? না। দেখো, প্রতিক্রিয়া বল কে কাকে দিচ্ছে? তল বস্তুকে দিচ্ছে। তার মানে বস্তুর উপর প্রতিক্রিয়া বল কাজ করছে। ধরো আমি বস্তু, আমি যদি সোজা থাকি প্রতিক্রিয়া বল কার উপর কাজ করবে? আমার উপর কাজ করবে। আমি যদি সোজা থাকি প্রতিক্রিয়া বল সোজাসুজি কাজ করবে। আমি যদি বাঁকায় যাই প্রতিক্রিয়া বল বাঁকা হয়ে কাজ করবে, কারণ প্রতিক্রিয়া বল তো আমার উপরেই কাজ করতেছে। আমি সোজা থাকলে প্রতিক্রিয়া বল সোজা, আমি বাঁকাইলে প্রতিক্রিয়া বল বাঁকা। বস্তু কি হয়েছে? এই কেসে বাঁকায় গেছে, প্রতিক্রিয়া বলও কি হবে? বাঁকায় যাবে। প্রতিক্রিয়া বলও কি হবে? বাঁকায় যাবে। ঠিক আছে, সো এইভাবে কেউ মুখস্থ করো না যে ঘর্ষণ বলের মান ওজনের সমানুপাতিক বা ওজনের উপর ডিপেন্ড করে। না, ঘর্ষণ বলের মান ডিপেন্ড করে প্রতিক্রিয়া বলের উপর। কোন প্রতিক্রিয়া বল? তল বস্তুর উপর যে প্রতিক্রিয়া বলটা দিবে সেইটার উপর। প্রতিক্রিয়া বল সবসময় ওজনের সমান হবে না। যদি বস্তু একদম সরাসরি মানে সমান মানের একটা মানে কি বলবো একটা প্লেন সারফেসের উপর থাকে তখন সমান হবে, বাট যদি এরকম আঁকা বাঁকা সারফেসের উপর থাকে তখন কিন্তু আর সমান হবে না ভাইয়া। ঠিক আছে, বুঝতে পেরেছি? এই কেস আমরা অ্যানালাইসিস করবো, সমস্যা নেই, সামনে আসতেছে। ওকে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, তাহলে আমার যে স্থিতি ঘর্ষণ বল বা ঘর্ষণ কয়টা জিনিসের উপর ডিপেন্ড করছে? দুইটা, তলের প্রকৃতির উপর এবং তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বলের উপর। এখান থেকে একটা ল আছে যেটাকে আমরা বলি অ্যামান্টান্স ল অফ ফ্রিকশন। কি বলি? অ্যামান্টান্স ল অফ ফ্রিকশন। সেই লটা কি বলে? স্থিতি ঘর্ষণ বলের মান প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। স্থিতি ঘর্ষণ বলের মান প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। প্রতিক্রিয়া বল যত বেশি স্থিতি ঘর্ষণ বল তত বেশি, প্রতিক্রিয়া বল যত কম স্থিতি ঘর্ষণ বল তত কম। কি বললাম? প্রতিক্রিয়া বল স্থিতি ঘর্ষণ বলের মান প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এখন আমরা জানি সমানুপাতিক সাইন সরায় আমি যদি একটা ইকুয়াল সাইন আনি আমার একটা সমানুপাতিক ধ্রুবক আনা লাগবে। সেই ধ্রুবকটাকেই আমরা বলি মিউ এস। মিউ এস বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, যেটা তোমরা বইয়ের মধ্যে পড়ো। কি বলি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই দুইটা কন্ডিশন কিভাবে স্যাটিসফাই করে। প্রথমটা দেখো তো আমরা কি বলেছিলাম? ঘর্ষণ বল তলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। এখন তল যত বেশি মসৃণ হবে মিউ এস তত কম হবে। বুঝছো? তল যত বেশি মসৃণ হবে, মিউ এস কি হবে? তত কম হবে। তল যত মসৃণ মিউ এস হবে তত কম। এখন মিউ এস যত কম হবে ঘর্ষণ বল কি হবে? তত কম হবে। ঘর্ষণ বল কি হবে? তত কম। এটাই কি স্বাভাবিক না? তল যত মসৃণ ঘর্ষণ বল তত কম। বুঝতে পারতেছো? আবার তল যত অমসৃণ মিউ এস কি হবে? তত বেশি। মিউ এস যত বেশি এফএসও কি হবে? তত বেশি। দ্যাট মিনস তল যত বেশি অমসৃণ হবে ঘর্ষণ বল কি হবে? তত বেশি হবে।
এটাই স্বাভাবিক। সেকেন্ডটা কি ছিল? তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বলের উপর। প্রতিক্রিয়া বলের মান যত বেশি, ঘর্ষণ বল তত বেশি। প্রতিক্রিয়া বলের মান যত কম, ঘর্ষণ বল তত কম, মানে স্থিতি ঘর্ষণ বল তত কম। আচ্ছা, এখন তোমার সরি, এখন তুমি যে বলটা প্রয়োগ করবা, এই যে তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেইটা, তুমি যে বলটা প্রয়োগ করতেছো সেইটা যদি স্থিতি ঘর্ষণ বলের সমান বা ছোট হয়, সেটা যদি স্থিতি ঘর্ষণ বলের সমান বা ছোট হয়, তাহলে কি বস্তুকে গতিশীল করা সম্ভব? না, একদমই না। ঘর্ষণ বল কার উপর কাজ করে? বস্তুর উপর কাজ করে। তুমি কার উপর বল প্রয়োগ করতেছো? বস্তুর উপরে। তুমি যেদিকে বল প্রয়োগ করবা, ঘর্ষণ বল তার উল্টা দিকেই তৈরি হবে, ঠিক আছে? এখন তুমি যেদিকে বল প্রয়োগ করলা, তুমি ধরো প্রয়োগ করলা 50 নিউটন, ঘর্ষণ বল 50 নিউটন, বস্তুর উপর লব্ধি বল কত হবে? 0। বস্তুই গতিশীল হবে না। তার মানে আমার প্রযুক্ত বল যদি স্থিতি ঘর্ষণ বলের মানের সমান বা ছোট হয়, তাহলে বস্তু গতিশীল হবে না। বস্তু গতিশীল হবে না, গতিশীল হবে না, ঠিক আছে? বস্তু কখন গতিশীল হবে? যখন আমার প্রযুক্ত বল বা বাইরে থেকে প্রযুক্ত বল স্থিতি ঘর্ষণ বলকে সারপাস করে চলে যাবে বা ছাড়ায়া চলে যাবে। যখন আমার প্রযুক্ত বল বা বাইরে থেকে প্রযুক্ত বল স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে, ইন দ্যাট কেস বস্তু গতিশীল হবে। বস্তু কি হবে? গতিশীল হবে। চলেন, বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলের চেয়ে কম হয় বা সমান হয়, বস্তু গতিশীল হবে না, বস্তু তুমি গতিশীল করতে পারবা না। বাট তোমার প্রযুক্ত বল যদি ঘর্ষণ বলকে ছাড়াই চলে যায়, তখন কি করতে পারবা? বস্তুকে গতিশীল করতে পারবা। এবং এই ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? তুমি যেদিকেই বল প্রয়োগ করবা তার উল্টা দিকে। তুমি যদি এই দিক করো, ঘর্ষণ বল ওই দিক। তুমি যদি এই দিক করো, ঘর্ষণ বল এই দিক। বুঝেছি? নাইস, ভেরি গুড। একটু মুছি, একটু মুছি এই জায়গাটা, হালকা একটু মুছি, একটু মুছলাম। হ্যাঁ, আচ্ছা চলো। আরেকটা ছোট্ট জিনিস যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, দেখেন এটা ভুল হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে? লাইক এই জায়গায় নাম নিয়ে একটু সমস্যা আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও, দেখো, শুনো। এটাকে অ্যাকচুয়ালি স্থিতি ঘর্ষণ বল বলা উচিত না, এটার নামটা আরেকটু স্পেসিফিক করে বলা উচিত। যেমন ধরো আমি তোমাকে বললাম, খেয়াল করো জিনিসটা, হ্যাঁ, ধরো এই বরাবর আমি 10 নিউটন বল প্রয়োগ করছি। কতখানি? 10 নিউটন, ঠিক আছে? এবং আমি বললাম এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.5। কি বলেছি? এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.5। হ্যাঁ, দেখিস বলছি এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.5। এই তলের উপর একটা বস্তু রাখা আছে, 2 কেজি ভরের বস্তু। এই 2 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। প্রশ্ন হলো, 10 নিউটন না, ধরো 5 নিউটন। কতখানি? 5 নিউটন। প্রশ্ন হলো বস্তু কি গতিশীল হবে নাকি হবে না? দেখো, এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান 0.5। এই তলের উপর 2 কেজি ভরের একটা বস্তু রাখা হয়েছে। তোমাকে বলা হয়েছে যদি এই বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে এই বস্তু কি গতিশীল হবে নাকি হবে না? তো তোমার মাথায় প্রথমে কোন কন্ডিশনটা ক্লিক করা উচিত? ওই যে ঘর্ষণ বলের যে ইয়াটা, ঠিক আছে, যে ঘর্ষণ বলের চেয়ে যদি বেশি বল প্রয়োগ করতে পারি তাহলেই গতিশীল হবে, আদারওয়াইজ না। চলো তাহলে প্রথমে ঘর্ষণ বলের মানটা বের করি। কি ফর্মুলা? Fs is equals to μs into r। Fs is equals to μs into r। ভাইয়া r এর মান কেমনে বের করে? দেখো, এই বস্তু তলের উপর কতখানি বল প্রয়োগ করবে? ওজনের সমান পরিমাণ বল, ঠিক আছে? এবং তল বস্তুকে সমপরিমাণের একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিবে। দ্যাট মিনস r is equals to mg হবে নিউটনের গতির তৃতীয় সূত্র, তাই তো? চলেন তাহলে μs into mg। μs কত? 0.5। বলেন এই বস্তুর ভর কত? 2। জি কত? 9.8। তাহলে এটা গুলো তো 1 হয়ে যায়, থাকে 9.8 নিউটন। খেয়াল করেন আপনার যে সূত্র, আপনার সূত্রানুসারে ঘর্ষণ বলের মান কত আসছে? 9.8 নিউটন। আমাকে একটা কথা বলেন তো, ঘর্ষণ বল যেন কোন দিক কাজ করে? বস্তুকে আপনি যে দিক গতিশীল করতে চাবেন তার উল্টা দিকে। আপনি বস্তুকে কোন দিক গতিশীল করতে চাচ্ছেন? এই দিকে। তাহলে ঘর্ষণ বল কোন দিক তৈরি হবে? কোন দিক তৈরি হবে? এই দিকে। সেটার মান কত হবে? 9.8 নিউটন, রাইট? 9.8 নিউটন। এখানেই ঝামেলাটা শুরু। দেখেন, আপনি 5 নিউটন মানের বল প্রয়োগ করতেছেন, এবং এই তল 9.8 নিউটন মানের একটা ঘর্ষণ বল তৈরি করতেছে। তাহলে বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? 2টা। একটা 5 নিউটন এই দিকে, আর একটা 9.8 নিউটন এই দিকে। বস্তু কোন দিক গতিশীল হবে? দেখেন, আপনি যদি নর্মাল ভেক্টরের কনসেপ্ট দিয়ে চিন্তা করেন, স্বাভাবিক যেটা বড় বল সেই দিকে যাবে, রাইট? দেখেন তো আপনার এই যে Fs এর মান আসছে 9.8 নিউটন, যেটা কিনা এই দিকে বস্তুটার উপর বল প্রয়োগ করবে, এবং F এর মান আসছে 5 নিউটন, যেটা ওই দিকে বল প্রয়োগ করবে। সো আপনার নর্মাল কনসেপ্ট আপনাকে কি বলে? বস্তু এই দিকে আসা উচিত, বাট অ্যাকচুয়ালি আসবে না। কারণ এই যে ফর্মুলাটা আপনারা শিখছেন, Fs is equals to μs into r, এটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন বা সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা। কি?
সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা, সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা। এখন ধরেন আপনি একদিনে সর্বোচ্চ 18 ঘন্টা পড়তে পারেন, ঠিক আছে? আপনার কালকে কলেজে একটা ক্লাস টেস্ট আছে, আপনি কি আগের দিন 18 ঘন্টা পড়বেন? না, যতটুকু লাগবে ততটুকুই পড়বেন। এখন এই বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এই তল সর্বোচ্চ 9.8 নিউটন মানের স্থিতি ঘর্ষণ বল তৈরি করতে পারে। ভাই 5 নিউটনকে প্রশমিত করার জন্য কি 9.8 নিউটন তৈরি করার দরকার আছে? না, 5 নিউটনকে প্রশমিত করার জন্য তো 5 নিউটন তৈরি করলেই হয়ে যাচ্ছে। তখন তল 5 নিউটনই তৈরি করবে। যদি 6 নিউটন প্রয়োগ করেন, তলও 6 নিউটনই তৈরি করবে উল্টা দিকে, ঠিক আছে? যদি 7 নিউটন প্রয়োগ করেন, তল 7 নিউটন তৈরি করবে। 8 নিউটন 8 নিউটন তৈরি করবে। 9 প্রয়োগ করলে 9ই তৈরি করবে। 9.8 প্রয়োগ করলে 9.8ই তৈরি করবে। বাট যদি 10 নিউটন প্রয়োগ করে ফেলেন, তখন কিন্তু আপনার যে প্রযুক্ত বল সেটা স্থিতি ঘর্ষণ বল বা সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলকে ছাড়াই চলে গেছে, তখন বস্তু গতিশীল হবে। দ্যাট মিনস এই ফর্মুলা দিয়ে আপনি কি বের করবেন? সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, মানে একটা তল সর্বোচ্চ কতখানি বল প্রডিউস করতে পারে, সর্বোচ্চ কতখানি স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স সে তৈরি করতে পারে, ঠিক আছে? তার মানে এই না সবসময় এতখানি তৈরি করবে। 5 নিউটনকে প্রশমিত করার জন্য তো আমার এতখানি বলের কোনো দরকার নাই, ঠিক আছে? 5 নিউটনকে প্রশমিত করার জন্য 5 নিউটন তৈরি করলেই হয়ে যাচ্ছে। সে সর্বোচ্চ এতখানি তৈরি করতে পারে, বাট যখন যতটুকু দরকার হবে তখন সে অ্যাকচুয়ালি ততটুকুই করবে। বাট এইটা হলো তার হাইয়েস্ট লিমিট। যদি এইটাকে ক্রস করে চলে যান, তখন কি হবে? বস্তু গতিশীল হবে। তাহলে অ্যান্সার কেমনে করব? যেহেতু আমাদের এফ এস এর চেয়ে ছোট, মানে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বলের চেয়ে ছোট, তার মানে বস্তু গতিশীল হবে না। বস্তু গতিশীল হবে না। বস্তু গতিশীল হবে না। চলো, স্থিতি ঘর্ষণ বল বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বলো, স্থিতি ঘর্ষণ বল বুঝতে পেরেছ নাকি বুঝতে পারো নাই? বলো ভাইয়ারা, চলো 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 চলো। বস্তু পিছে গতিশীল হবে না রে ভাইয়া, বস্তু পিছে গতিশীল হবে না, ঠিক আছে? মানে যতটুকু দরকার ততটুকুই করবে, ঠিক আছে? যতটুকু দরকার ততটুকুই তৈরি করবে, ওকে? এর বেশি তৈরি করবে না। শুধু শুধু সে সর্বোচ্চ তৈরি করতে পারে অতখানি, বাট সবসময় ততখানি তৈরি করবে না, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে হোয়াট ইজ আর? আর হলো রিয়াকশন ফোর্স ভাইয়া। তল বস্তুর উপর যে রিয়াকশন ফোর্সটা ক্রিয়েট করবে সেটা। আচ্ছা, আর আর এমজির চিহ্ন কি সেম? ভাইয়া এই যে তোমরা বারবার কনফিউজ হয়ে যাও। শোনো, আমি বলি আমি যখন লিখবো আর ইজ ইকুয়ালস টু এমজি, তার মানে দুইজনের মান সেম। বাট যখন আমি এটাকে ভেক্টর রিপ্রেজেন্টেশনে যাব, তখন আমি এইভাবে লিখবো আর ইজ ইকুয়ালস টু মাইনাস এমজি। এটা দিয়ে বোঝানো হচ্ছে দুইজনের ডিরেকশন আলাদা, ঠিক আছে? বাট এখানে তো স্কেলার রাশি নিয়ে ডিল করা হয়েছে। স্কেলার রাশির সাথে তো দিকের কোনো সম্পর্ক নাই ভাইয়া। ভেক্টরে মাইনাস সাইন ইউজই করা হয় দিক বোঝানোর জন্য, ঠিক আছে? এর জন্য মানের সাইন অবশ্যই সেম হবে। সাইন যখন ডিফারেন্ট দেওয়া হয় তখন সেটা হলো ভেক্টর রিপ্রেজেন্টেশন দেখানোর সময়, ওকে? স্কেলার রিপ্রেজেন্টেশনে কখনো মাইনাস দেখানোর দরকার হয় না, বুঝেছো? আচ্ছা, ওকে, নাইস। চলো বাচ্চারা, ইয়েস বুঝছি, ক্লিয়ার ব্রো, গ্রেট। স্থিতি ঘর্ষণ বল ক্লিয়ার, নাইস। তাহলে আমরা আগাই, গতি ঘর্ষণ বলের দিকে যাই। চলো, স্থিতি ঘর্ষণ বল হয়েছে। তাহলে যখনই আমাদের প্রযুক্ত বল স্থিতি ঘর্ষণ বলকে বা ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বলকে ক্রস করে চলে যাবে, তখনই সেই জায়গায় কে চলে আসবে বলতো? গতি ঘর্ষণ বল চলে আসবে। কে চলে আসবে? গতি ঘর্ষণ বল বা স্লাইডিং ফ্রিকশন ফোর্স চলে আসবে। স্লাইডিং ফ্রিকশন ফোর্স চলে আসবে। ঠিক একই কাহিনী, স্থিতি ঘর্ষণ বলে যা যা কাহিনী করছো, গতি ঘর্ষণ বলে একই কাহিনী করবা, আলাদা কিছু না তেমন, ঠিক আছে? জাস্ট একটা হলো বল প্রয়োগ করার পরেও বস্তু স্থির থাকলে, আর একটা হলো বল প্রয়োগ করার পর বস্তু গতিশীল হলে, ঠিক আছে? এখন আমরা কি পড়বো? গতি ঘর্ষণ বল বা স্লাইডিং ফ্রিকশন ফোর্স। গতি ঘর্ষণ বল বা স্লাইডিং ফ্রিকশন ফোর্স। কি বললাম? গতি ঘর্ষণ বল অথবা স্লাইডিং ফ্রিকশন ফোর্স। এখন ধরেন একটা বস্তু আছে, কোথায় আছে? এই তলের উপর রাখা আছে। আচ্ছা, খুব ভালো কথা। ভাইয়া ধরো তোমাকে বলা হলো এই তল সর্বোচ্চ 50 নিউটন মানের স্থিতি ঘর্ষণ বল তৈরি করতে পারে। সর্বোচ্চ 50 নিউটন মানের স্থিতি ঘর্ষণ বল তৈরি করতে পারে। এখন তুমি কি করলা? তুমি এই পাশ থেকে 100 নিউটন মানের বল প্রয়োগ করলা।
তুমি আমাকে একটা কথা বলো, বস্তু কি গতিশীল হবে নাকি হবে না? অবশ্যই হবে ভাইয়া। যে মানের স্থিতি ঘর্ষণ বল সে তৈরি করতে পারে, তার চেয়ে বেশি বল তুমি প্রয়োগ করছো, বস্তু কি হবে? গতিশীল হবে। এবং যখনই বস্তু গতিশীল হবে তখন কিন্তু আর স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না, তখন কিন্তু এই 50 নিউটন আর কাজ করবে না। কেউ যদি ভেবে রেখে বসে থাকো স্থিতি ঘর্ষণ বল সবসময় কাজ করবে, দেন ইউ আর রং মাই ফ্রেন্ড। এটা তখন আর কাজ করবে না, তখন নতুন করে একটা ঘর্ষণ বল তৈরি হবে, যেটাকে আমরা বলি গতি ঘর্ষণ বল। যেটাকে আমরা কি বলি? গতি ঘর্ষণ বল বা স্লাইডিং ফ্রিকশন ফোর্স। স্লাইডিং ফ্রিকশন ফোর্স কোন দিক তৈরি হবে? বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীতে। সবসময় এই লাইন সবসময় খাটবে। বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীতে তৈরি হবে। কি বললাম? বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীতে তৈরি হবে। বুঝেছো? তাহলে তুমি বল প্রয়োগ করার কারণে বস্তু যদি এই দিক বরাবর এ ত্বরণে গতিশীল হয়, তাহলে আমার যে ফ্রিকশন ফোর্স বা স্লাইডিং ফ্রিকশন ফোর্স বা গতি ঘর্ষণ বল সেটা কোন দিক তৈরি হবে? তার উল্টা দিকে। বস্তু যেদিকে গতিশীল হবে তার উল্টা দিকে। বুঝেছো? ঠিক আছে। আচ্ছা ভাই, এখন এই গতি ঘর্ষণ বল কার কার উপর ডিপেন্ড করে? একটু আগে স্থিতি ঘর্ষণ বল যার যার উপর ডিপেন্ড করতেছিল, গতি ঘর্ষণ বল তার তার উপরে ডিপেন্ড করে। কি বললাম? একটু আগে স্থিতি ঘর্ষণ বল যার যার উপর ডিপেন্ড করতেছিল, গতি ঘর্ষণ বল তার তার উপরেও ডিপেন্ড করে, তার তার উপরেই ডিপেন্ড করে। প্রথমটা কি ছিল? প্রথমটা কি ছিল? তলের প্রকৃতি। কি ছিল? তলের প্রকৃতি। নাইস। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা কি ছিল? তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত কি? প্রতিক্রিয়া বল। তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল। তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল। বস্তুর সরি ব্রোস, বস্তুর উপর প্রযুক্ত বা ক্রিয়ারত প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। চলেন দেখেছি কিনা। কি বললাম? একটা হলো তলের প্রকৃতির উপর ডিপেন্ড করে, আর একটা তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বলের উপর। একটু আগে বুঝিয়েছি প্রতিক্রিয়া বল কি জিনিস। ঠিক আছে, সামনে আরো অ্যানালাইসিস হবে, সমস্যা নেই। এখন আবারও সেই অ্যামান্টান্স ল, অ্যামান্টান্স ল অফ স্লাইডিং ফ্রিকশন, সেটা কি বলে বলেন? আপনি স্থিতি ঘর্ষণ বলকে কি দিয়ে প্রকাশ করেছেন? এফএস দিয়ে, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। এটা কি দিয়ে প্রকাশ করবেন? এফ কে দিয়ে। তাহলে অ্যাকর্ডিং টু অ্যামান্টান্স ল, এফ কে ইজ প্রপোর্শনাল টু আর। আগের বার লিখেছিলেন Fs is proportional to R, এবার Fk is proportional to R. That means আমার তল কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলের মান যত বেশি হবে, ঘর্ষণ বল তত বেশি হবে। কোন ঘর্ষণ বল? গতি ঘর্ষণ বল। আবার আমার যে প্রতিক্রিয়া বল সেটা যত কম হবে, গতি ঘর্ষণ বল কি হবে? তত কম হবে। বুঝি? নাইস। এখন বলেন, আমি যদি সমানুপাতিক সাইন সরাই কি আসবে? ইকুয়াল সাইন। তার পরিবর্তে কি আনা লাগবে? একটা সমানুপাতিক ধ্রুবক। এটাকেই আমরা বলি তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক। কি বলি? তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক। তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক। তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক। বুঝেছো? এটাকে আমরা কি বলি? তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, আচ্ছা তাহলে এটা কি বের করার ফর্মুলা বলো তো? গতি ঘর্ষণ বল বের করার ফর্মুলা। গতি ঘর্ষণ বল ইজ ইকুয়ালস টু তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক ইনটু যে বস্তুর উপর ঘর্ষণ বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলটা কে দিবে? এই তল বস্তুর উপর দিবে। এই ঘর্ষণ বলটা কে দিবে? এই তল বস্তুর উপর দিবে। কোন দিকে দিবে? কোন দিকে দিবে? বস্তু যেদিকে গতিশীল হবে তার উল্টা দিকে। এখন থেকে আর বস্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে এটা বলা যাবে না। গতিশীল হওয়ার চেষ্টা করবে মানে কি? সে এখনো গতিশীল হয় নাই, ওটা তো স্থিতি ঘর্ষণ বলের কেস ছিল। বাট যখন সে গতিশীল হবে তখন কে আসবে? গতি ঘর্ষণ বল। তার মানে এখন থেকে বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীতে কাজ করবে গতি ঘর্ষণ বল। বুঝছো? ঠিক আছে, বের করার ফর্মুলা কি? মিউ কে ইন্টু আর। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কি আসবে? চলো একদম কেস ধরে ধরে করাই দিচ্ছি। 5টা কেস করাবো, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, 5টা কেস করাবো, 5টা কেস করলেই তোমার হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। চলো দেখো তোমায় কি বলেছে। তোমাকে বলেছে, দেখো দেখো, এই বরাবর এফ মানের বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তুমি কি করছো? এফ কি? বস্তুর উপর প্রযুক্ত বল। বস্তুর উপর প্রযুক্ত বল মানে বাইরে থেকে প্রয়োগ করা হয়েছে প্রযুক্ত বল। আচ্ছা, এ কি? এ হলো বস্তুর ত্বরণ। আচ্ছা, এই জায়গাটা একটা কনফিউশন লাগবে তোমাদের। চলো দেখতেছি কেমনে করে সেটা সলভ করা যায়। চলো দেখি। দেখেন, আপনি এফ মানের বল প্রয়োগ করছেন এম কেজি ভরের বস্তুর উপর।
আপনি এফ মানের বল প্রয়োগ করছেন এম কেজি ভরের বস্তুর উপর, ঠিক আছে? তার জন্য বস্তুটা এ ত্বরণে গতিশীল হয়েছে। আচ্ছা ভাইয়া, এই এটা কি শুধুমাত্র এফ এর জন্য তৈরি হওয়া ত্বরণ? না, কারণ এই তলের মধ্যে অবশ্যই ঘর্ষণ বল থাকবে। ধরেন এই তলের ঘর্ষণ গুণাঙ্ক মিউকে, এই তলের ঘর্ষণ গুণাঙ্ককে মিউকে। বলেন তো বস্তু কোন দিক গতিশীল হয়েছে? এই যে সামনের দিকে। বস্তু কোন দিকে যাচ্ছে? বস্তুর ত্বরণ কোন দিকে? সামনের দিকে না? তাহলে বস্তু কোন দিক গতিশীল হয়েছে? সামনের দিকে। বস্তু যেদিকে গতিশীল হবে গতি ঘর্ষণ বল তার উল্টা দিক কাজ করবে। তাহলে গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? উল্টা দিকে। কোন দিক কাজ করবে? আমি একটু বামে লিখে আর একটু এনে, কোন দিক কাজ করবে? এই যে উল্টা দিকে। গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? এই যে উল্টা দিকে। এই গতি ঘর্ষণ বলের মান কত হবে? এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। ভাইয়া মিউ কে কি? ওই যে তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক। আর কি? দেখো এই বস্তু এই তলের উপর ওজন দিবে, মানে বল প্রয়োগ করবে, ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করবে। এই তল কি করবে? এই বস্তুর উপর প্রতিক্রিয়া বল দিবে। কতখানি? সমমানের কিন্তু বিপরীতমুখী। সমমানের কিন্তু বিপরীতমুখী। সবসময় কিন্তু সমান হবে না। এটা প্লেন সারফেস, তার জন্য এখন পর্যন্ত সমান আছে। যখন ইনক্লাইন্ড সারফেসে বা আপনারা ওই যে মানে হেলানো তল যেটাকে বলে বাংলায় চলে যাবেন, তখনই কিন্তু জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপাতত আর ইজ ইকুয়ালস টু এম জি। তাহলে আমি কি লিখতে পারি? এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু এম জি, ঠিক আছে? বলেন এটা কি? গতি ঘর্ষণ বল। কে দিচ্ছে? তল। কার উপর? বস্তুর উপর। তাহলে অ্যাকচুয়ালি বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা। একটা এফ মানের বল যেটা তুমি বাইরে থেকে দিচ্ছ, আর একটা এফ কে মানের গতি ঘর্ষণ বল যেটা তল বস্তুর উপর প্রয়োগ করতেছে গতির বিপরীতে। এবং এই দুইটা বলের ক্রিয়ায় বস্তু সামনের দিকে এ ত্বরণে গতিশীল। তাহলে এইটা কি শুধুমাত্র এফ এর জন্য তৈরি হয়েছে? না, এই দুইটা বলের ক্রিয়ায় ত্বরণটা তৈরি হয়েছে না? তাহলে এই ত্বরণকে কি বলবো? লব্ধি ত্বরণ। কি বলবো? লব্ধি ত্বরণ। কারণ এটা কিন্তু কোনো একটা বলের জন্য তৈরি হয় নাই। এফ মানের বলটাও বস্তুর উপর কাজ করেছে, এফ কে মানের বলটাও বস্তুর উপর কাজ করেছে। দুইটা কাজ করার ফলে বস্তু সামনের দিকে এ ত্বরণে গতিশীল হয়েছে। তাহলে এই এ ত্বরণটা কি ত্বরণ? লব্ধি ত্বরণ। তাহলে এটা কি? লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ যদি এ হয়, লব্ধি বল কত হবে? দেখো ত্বরণ যদি এ হয় তাকে ভর দিয়ে গুণ করলে বল বের হয়। তাহলে লব্ধি ত্বরণ যদি এ হয় তাকে ভর দিয়ে গুণ করলে লব্ধি বল বের হবে। তার মানে এম এ কি বলতো আমাদের? লব্ধি বল। এম এ কি আমাদের? লব্ধি বল। কোন কোন বলের লব্ধি বল এম এ? এফ কে এবং এফ। কোন কোন বলের লব্ধি বল? এফ কে এবং এফ। দেখো এই দুইটা বলে কাজ করেছে। এখন তুমি বললো ভাইয়া আর এম জি এগুলা কাজ করে নাই। এগুলাও কাজ করছে, বাট এক্স অক্ষ বরাবর তো এগুলোর কোনো উপাংশ নাই। আমরা কোন দিক বরাবর লব্ধি বল কনসিডার করতেছি? এক্স অক্ষ বরাবর। আর এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত? আর কস 90 মানে 0। এম জির কত? এম জি কস 90 মানে 0। এগুলা নিয়ে তো কাজ নাই, তাই না? এক্স অক্ষ বরাবর এগুলা কোনো উপাংশ নাই। এক্স অক্ষ বরাবর কোন কোন বল কাজ করেছে? এফ এবং এফ কে, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। তার জন্য যে লব্ধি বলটা তৈরি হয়েছে সেটা হলো এম এ। সেটা কোন দিক কাজ করতেছে? সামনের দিকে। দুইটা পরস্পর বিপরীতে কাজ করতেছে এমন বল দ্বারা যে লব্ধি বলটা তৈরি হয়েছে সেটা কাজ করতেছে সামনের দিকে। তার মানে আমার কোন বলটা বড়? লব্ধি কোন দিক কাজ করে? বড়টার দিকে কাজ করে। যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করে লব্ধি কোন দিক কাজ করে? বড়টার দিকে। তাহলে কোনটা বড় বলতো? এফ বড়। তার জন্যই তো লব্ধি এফ এর দিক কাজ করতেছে। তাহলে কি লিখবা? এম এ ইজ ইকুয়ালস টু এফ মাইনাস এফ কে। দ্যাট মিনস এম এ ইজ ইকুয়ালস টু এফ মাইনাস এফ কে মানে কি? মিউ কে ইন্টু এম জি। মিউ কে ইন্টু এম জি। ভাইয়া এটা বের করে কি লাভ হইলো? দেখো এখানেই তোমাকে কোয়েশ্চেনের মধ্যে কি করে দিবে? ধরো বস্তুর ভর দিয়ে দিবে, প্রযুক্ত বল দিয়ে দিবে, মিউকে দিয়ে দিবে, দিয়ে বলবে সিস্টেমের ত্বরণ কত, ঠিক আছে? অথবা সিস্টেমের ত্বরণ দিবে, বস্তুর ভর দিবে, প্রযুক্ত বল দিবে, দিয়ে বলবে মিউকে কত। সহজ কথা, এখানে যা যা আছে সবকিছুর মধ্যে একটা জিনিস বাদে বাকি সবকিছু দেওয়া থাকবে। ওই একটা জিনিসের মান তোমার বের করা লাগবে। তার জন্য তুমি কি করবা? সমীকরণটা বানাবা। সমীকরণ বানানোর পর যে যে মান তোমাকে দিয়ে দিচ্ছে সেই মান সমীকরণে বসাবা। যেটা আননোন আছে সেটার মান বের করে ফেলবা। চলো, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আনাতে কারো কোনো ঝামেলা আছে কিনা? বলো বলো, আমাকে বলো, কারো কোনো ঝামেলা আছে? বলেন, এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আনাতে কারো কোনো ঝামেলা আছে কিনা বলেন? বলেন ভাইয়া, কেউ কোনো প্যারা খাচ্ছেন নাকি সবাই পারবেন? জানান তো আমাকে, কেউ কোনো প্যারা খাচ্ছেন? বলো বলো, কেউ কি প্যারা খাচ্ছ? কেউ কি প্যারা খাচ্ছিস নাকি পারতেছিস বলতো? সরি, কেউ প্যারা খাচ্ছিস না পারতেছিস? আমাকে জানা, তাড়াতাড়ি জানা, আগাই তারপরে। আচ্ছা চলো আগাই আগাই আগাই। ওকে, ক্লিয়ার, নাইস।
দেখো সো এটা ছিল একদম ফার্স্ট কেস, একদম বেসিক কেস, ঠিক আছে। সো এরকম সমীকরণ বানানো লাগবে, সমীকরণ বানানো লাগবে। সমীকরণের মধ্যে একটা জিনিস বাদে বাকি সবকিছু তোমার গিভেন ডেটা বসাবা, আননোন বের করে আনবা। সো দিস ওয়াজ আওয়ার ফার্স্ট কেস, আমাদের অ্যানালাইসিসের ফার্স্ট কেস। চলো আমরা সেকেন্ড কেসে যাবো। এখন আমরা কোথায় যাব? আনত তলে চলে যাব। কোথায় যাব? আনত তলে, ঠিক আছে। দেখবে এখন খালি ধুপধাপ সলভ হবে, ওকে। এখন তোমরাই পারবা, আমার চেয়ে আগে দেখবে এখন তোমরা করবা। তো জিনিয়াস না একজন, একদম প্রো লেভেলের জিনিয়াস না, বলেন তো? শিওর তো? জিনিয়াস তো? আচ্ছা গ্রেট। চলো তাহলে চলো 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 একসাথে করি তাহলে। চলো 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 বাচ্চারা, চল চলো। কেস নাম্বার 2, তোমাকে বলেছে এরকম একটা আনত তল আছে। কি আছে? আনত তল, যেটা থিটা কোণে ভূমির সাথে আনত। খুবই ভালো। তার উপর একটা বস্তু রাখা আছে, একটা বস্তু রাখা আছে। তোমাকে বলেছে এই বস্তুটাকে এফ বলে নিচের দিকে টানা হচ্ছে, এই বস্তুটাকে এফ বলে নিচের দিকে টানা হচ্ছে, এবং সেই টানার কারণে বস্তুটা এ ত্বরণে নিচের দিকে গতিশীল। এফ বলে বস্তুটাকে নিচের দিকে টানা হচ্ছে এবং তার জন্য বস্তুটা নিচের দিকে এ ত্বরণে গতিশীল হচ্ছে। কোনো সমস্যা নাই? গ্রেট। চলো দেখো, বস্তুর ওজন কোন দিক কাজ করবে? নিচের দিকে। কোন দিক কাজ করবে? নিচের দিকে, এম জি, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, এই যে হেলানো তলটা, হেলানো তলের উপর একটা লম্ব আঁকো। কি বললাম? এই হেলানো তলের উপর একটা লম্ব আঁকো। তাহলে আমি এখন যে লম্বটা আঁকতেছি সেটা কার উপর লম্ব? হেলানো তলটার উপর লম্ব। কার উপর লম্ব ভাইয়া? হেলানো তলটার উপর লম্ব। ভালো। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এই পাশের অ্যাঙ্গেলটাও কত? 90 ডিগ্রি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, এটা কি হবে? 90 মাইনাস থিটা। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, এটা কি হবে? 90 মাইনাস থিটা। আবার খেয়াল করো, এইটাও 90, এই পাশে টোটাল অ্যাঙ্গেলটাও 90, এইটুক হলো 90 মাইনাস থিটা, তাহলে এইটুক কি হবে? থিটা। বুঝো? এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এইটুক কি হবে? শুধু এইটুকু 90 মাইনাস থিটা, তাই তো? এটা কি এই তলের উপর লম্ব না? এটা কি এই তলের উপর লম্ব? দ্যাট মিনস এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় এবং তার একটা পার্ট যদি 90 মাইনাস থিটা হয়, আর একটা পার্ট কি হবে? থিটা হবে। বুঝেছো? খুব ভালো। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করে ফেলেছি, যেটা হলো থিটা। খুবই ভালো। তাহলে চলো এখন এমজি কে দুইটা উপাংশে ভাগ করে দাও। এমজি কি করবা? দুইটা উপাংশে। দেখো তো, এই বরাবর কাজ করতেছে এমজি, এই অ্যাঙ্গেল হলো থিটা, তাহলে এই বরাবর এমজির উপাংশ কত হবে? এমজি কস থিটা। কত হবে? এমজি কস থিটা। এবং তার লম্ব বরাবর এমজির উপাংশ কত হবে? এমজি সাইন থিটা। খুবই ভালো। বুঝেছো? এই পর্যন্ত ক্লিয়ার? আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভেরি নাইস। চলো এই বরাবর ছিল এমজি, এমজি কে আমরা দুইটা ভাগে ভাগ করে দিয়েছি। এই বরাবর এমজি কস থিটা এবং এই বরাবর এমজি সাইন থিটা। হয়েছে? ভালো। তুমি আমাকে বলো বস্তু কোন দিক গতিশীল? দেখো তো বস্তুর ত্বরণ কোন দিক কাজ করতেছে? বস্তুর ত্বরণ যেদিকে কাজ করবে বস্তু সেদিকেই গতিশীল হবে। বস্তুর ত্বরণ যেদিকে কাজ করবে বস্তু সেদিকেই গতিশীল হবে, কারণ ওইদিকেই তো বস্তু ত্বরান্বিত হচ্ছে। বস্তু ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, তার মানে বস্তু কোন দিক গতিশীল? নিচের দিক গতিশীল। বস্তু যেদিকে গতিশীল হবে ঘর্ষণ বল তার বিপরীতে তৈরি হবে, তাহলে ঘর্ষণ বল কোন দিক তৈরি হবে? উল্টা দিকে, ইন দ্য অপোজিট ডিরেকশন, রাইট? তাহলে ঘর্ষণ বল তৈরি হবে এই দিকে। কোন দিকে? এই দিকে। কি ঘর্ষণ বল? গতি ঘর্ষণ বল। কেন? কারণ বস্তু গতিশীল। ইন দিস কেস দ্য অবজেক্ট ইজ ইন মোশন, গতিশীল, তাই না? তাহলে যে ঘর্ষণ বলটা তৈরি হবে সেটা হবে গতি ঘর্ষণ বল। তুমি আমাকে একটা কথা বলো, গতি ঘর্ষণ বলের মান তুমি কিভাবে বের করো? এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। মিউ কেটা যেটা ছিল তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক, আরটা কি ছিল? এই তল বস্তুর উপর যে রিয়াকশন ফোর্স দিবে সেইটার মান। আমি কি বলেছিলাম? রিয়াকশন ফোর্স বস্তুর মধ্যে কাজ করবে। লাইক আমি যদি বস্তু হই, আমি যদি সোজা থাকি, রিয়াকশন ফোর্স সোজাসুজি কাজ করবে। আমি বাঁকাই গেলে রিয়াকশন ফোর্সও বাঁকাই যাবে, কারণ রিয়াকশন ফোর্স তো আমার মধ্যে দিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে রিয়াকশন ফোর্স কার মধ্যে কাজ করবে? বস্তুর মধ্যে দিয়ে। বস্তু কি এখন আর সোজা আছে না? বস্তু কি হয়েছে? বাঁকাই গেছে, তাহলে রিয়াকশন ফোর্সও কি হবে? বাঁকায় যাবে। রিয়াকশন ফোর্সও কি হবে? বাঁকায় যাবে। আগের বার রিয়াকশন ফোর্স একদম এমজি বরাবর ছিল, রিয়াকশন ফোর্স এমজি এর সমান হয়েছিল। বাট দেখো তো এবার রিয়াকশন ফোর্স কার সমান হবে? এমজি কস থিটার সমান হবে। রিয়াকশন ফোর্স কার সমান হবে? এমজি কস থিটার সমান হবে। দ্যাট মিন্স আর ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা। তাহলে চলো আর এর মান বসাই দাও, মিউ কে এমজি কস থিটা। কিসের মান পেয়ে গেছো বলো তো? ঘর্ষণ বলের মান। কিসের মান পেয়ে গেছো? ঘর্ষণ বলের মান। কি ঘর্ষণ বল? গতি ঘর্ষণ বল। কোন দিক কাজ করতেছে? বস্তু যেদিক গতিশীল তার বিপরীতে। বস্তু যেদিক গতিশীল তার বিপরীতে। ইজ ইট ক্লিয়ার?
ঠিক আছে, নাইস। এখন আমাকে একটা কথা বলো, বস্তু যে এই তল বরাবর গতিশীল, এই তল বরাবর বস্তুর উপর কয়টা ফোর্স কাজ করতেছে? এফ কাজ করতেছে, mg sin থিটা কাজ করতেছে, এফ কে কাজ করতেছে। বুঝিস, বস্তুর উপর এই তল বরাবর বা এই লাইন বরাবর তিনটা ফোর্স কাজ করতেছে, একটা এফ, একটা mg sin থিটা, আর একটা এফ কে। একটা এফ, একটা mg sin থিটা, আর একটা এফ কে। এই তিনটা ফোর্স মিলে কি করবে? একটা লব্ধি বল তৈরি করবে, এবং সেই লব্ধি বলের কারণে বস্তু এই লব্ধি ত্বরণটা প্রাপ্ত হবে। এটা কি ত্বরণ ছিল? একটু আগে পরে আসছে, এটা কি ত্বরণ ছিল? লব্ধি ত্বরণ ছিল। তাহলে এই যে লব্ধি ত্বরণটা, এটার জন্য আমরা কি পাবো? একটা লব্ধি বল পাবো। এই লব্ধি বল থেকেই তো লব্ধি ত্বরণটা আসছে, রাইট? তাই তো, লব্ধি বল থেকেই তো লব্ধি ত্বরণটা আসছে। লব্ধি বলটা কোন দিক বরাবর কাজ করবে? লব্ধি ত্বরণ যেদিকে সেই দিকে, মানে এই লাইন বরাবর, তাই না? তাহলে কোন কোন বলের লব্ধি বল এটা? এই লাইন বরাবর যে যে বল কাজ করতেছে বা যে যে বলের উপাংশ আছে তাদের লব্ধি বল। কোন কোন বল কাজ করতেছে? এফ, mg sin থিটা এবং এফ কে। দ্যাট মিন্স এই তিনটা বলের লব্ধি বল হবে আমার এম এ। তাহলে এম এটা কি বলতো? আমার লব্ধি বল। এম এটা কি? লব্ধি বল। কোন কোন বলের লব্ধি বল? mg sin থিটা, এফ এবং এফ কে। এ যদি নিচের দিকে কাজ করে, এম এও কোন দিক কাজ করবে? নিচের দিকে। তার মানে লব্ধি বল কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। এখন দেখো, এই বরাবর আছে আমার 20 নিউটন, এই বরাবর আছে আমার 50 নিউটন, এই বরাবর আছে আমার 10 নিউটন। আমি বললাম লব্ধি বল কত? লব্ধি বল কোন দিক কাজ করবে? তুমি বলো কোন দিক কাজ করবে? অবশ্যই এই দিকে, কারণ এই দিকে কি যোগফলটা বড়, এইদিকে যোগফলটা বড়। লব্ধি বলের মান কেমনে বের করবা? যেদিকে লব্ধি বল সেই দিকে থাকা ফোর্স গুলোর যোগফল মাইনাস বিপরীতে থাকা ফোর্সের, মানে বিপরীত থাকা ফোর্সটা, ঠিক আছে? মানে লব্ধি যেদিক কাজ করবে সেই দিকে যে যে বল কাজ করবে সেগুলোর ভেক্টর যোগ, মানে যোগ, সিম্পলি যোগ, কারণ এটা একই দিক কাজ করতেছে, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মাইনাস উল্টা দিকে কাজ করা ফোর্স। ঠিক আছে, এটুকু তো বুঝি। চলেন, এম এ লব্ধি বল কোন কোন বলের? mg sin থিটা, এফ, এফ কে। এম এর দিকে কোনটা কোনটা কাজ করছে? এফ আর mg sin থিটা। তার মানে এফ, এম এ ইজ ইকুয়ালস টু এফ প্লাস mg sin থিটা মাইনাস বিপরীতে কোনটা কাজ করতেছে? এফ কে। বুঝেছো? ঠিক আছে, এফ প্লাস mg sin থিটা। বলো তো এফ কে মানে জানো কি? মিউ কে mg cos থিটা, মিউ কে mg cos থিটা। তাহলে এম এ ইজ ইকুয়ালস টু এফ প্লাস mg sin থিটা মাইনাস মিউ কে mg cos থিটা। এখন এটা কি আসবে এখান থেকে? একই জিনিস, যা যা দেখতেছেন সমীকরণের মধ্যে একটা বাদে বাকি সবকিছু গিভেন থাকবে, ওই একটার মানই আপনাকে খুঁজে বের করা লাগবে। তার জন্য আপনার এই সমীকরণটা দরকার হবে। প্রথমে আপনি সমীকরণটা বানাবেন, দেখবেন আপনার কি কি দেওয়া আছে এবং কি কি দেওয়া নাই। যেটা দেওয়া নাই সেটার মান এই সমীকরণ থেকে খুঁজে বের করবেন, সিম্পল অ্যাজ দ্যাট। চলেন, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? বলো 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 ব্রোরা, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? চলো 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 ভাইয়ারা, বাচ্চারা বলো 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 বল, আমাকে বল, তোরা কি বুঝিস? দেখ, বুঝলে কিন্তু সামনেরটায় ধর করে আগায় যাবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা চলো আমাকে একটু জানাও, তোমরা কি বুঝতে পারছো নাকি পারো নাই? বলো বলো ব্রো, বলো আমাকে বলো, আমরা কি বুঝতে পারতেছি? ভাইয়া শেষ করেন, মাথা ঘুরতেছে। না না না, শেষ করা যাবে না, শেষ করা যাবে না, ঠিক আছে? আরেকটু পড়াইতে হবে। ঘর্ষণ বলটা শেষ করে তারপর আমরা শেষ করবো, ঠিক আছে? দুইটা টাইপ হয়েছে তো, আর কয়েকটা টাইপ আছে, ঠিক আছে? আচ্ছা, কে যেন বলছে আরেকবার। আচ্ছা চলো আরেকবার, কারণ এইটার উপরেই বাকি টাইপগুলো ডিপেন্ড করতেছে। যারা এইটা ভালো মতো বুঝবা, পরের টাইপগুলো বুঝতে কোনো প্যারাই খাবো না, ঠিক আছে? চলো আরেকবার দেখো, বস্তু আছে, ওজন কোন দিক কাজ করতেছে? নিচের দিকে, ঠিক আছে? আমি কি করেছি? তলের সাথে লম্ব এঁকেছি। এই অ্যাঙ্গেলটা কত আসবে? থিটা। একটু আগেই বুঝাইছি, আরেকবার দরকার হলে ভিডিওটা দেখে নিও এই অ্যাঙ্গেল কেমনে থিটা আসে, ঠিক আছে? তাহলে এমজি যদি এই বরাবর কাজ করে, আমি এমজি কে দুটো উপাংশে ভাগ করছি। একটা তলের সাথে লম্ব বরাবর উপাংশ যেটা এমজি কস থিটা, আর একটা তল বরাবর উপাংশ যেটা এমজি সাইন থিটা। তাহলে এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দেখো, এফ মানের একটা বল যেটা তুমি বাইরে থেকে প্রয়োগ করছো, এমজি সাইন থিটা যেটা ওর ওজনজনিত বল, এবং যেহেতু বস্তুটা নিচের দিক গতিশীল তার জন্য গতির বিপরীতে একটা ঘর্ষণ বল তৈরি হবে যেটার মান হবে এফ কে, যেটা নাম দিয়েছি কি? এফ কে। আচ্ছা, এফ কে মানে কি? মিউ কে ইন্টু আর, মানে মিউ কে ইন্টু রিয়াকশন ফোর্স। আচ্ছা, যদি এটা একদম মানে আনুতল না হয়ে একদম লাইক কি বলবো, একদম সমান্তল হইতো, সমতল হইতো, নিচে নামানো থাকতো, তাহলে আমাদের আর ইজ ইকুয়ালস টু এমজি হইতো। বাট এখন দেখো তো, আর ইজ ইকুয়ালস টু কি এমজি হবে না? আর ইজ ইকুয়ালস টু হবে এমজি কস থিটা।
আর ইজ ইকুয়ালস টু হবে mg cos থিটা। তাহলে আর এর মান বসিয়ে দিয়েছি mg cos থিটা। দ্যাট মিন্স তুমি কার মান বের করে ফেলেছো? এফ কে এর মান বের করে ফেলেছো। কার মান বের করে ফেলেছো? এফ কে এর মান বের করে ফেলেছো, গতি ঘর্ষণ বলের মান। সেটা কোন দিক কাজ করে? বস্তু যেদিকে গতিশীল হবে তার বিপরীতে। বস্তু কোন দিক গতিশীল হবে কেমনে বুঝবো? বস্তু ত্বরণ যেদিকে কাজ করবে বা বস্তু যেদিকে ত্বরান্বিত হবে তার বিপরীতেই সেদিকেই গতিশীল হবে এবং তার বিপরীতেই ঘর্ষণ বল তৈরি হবে। ঠিক আছে, তাহলে বলেন বস্তুর উপর টোটাল তিনটা ফোর্স, এফ, এমজি সাইন থিটা, এফ কে। এই তিনটা ফোর্সের কারণে একটা লব্ধি ত্বরণ তৈরি হয়েছে যেটাকে আমরা বলতেছি এ। ঠিক আছে, তো লব্ধি ত্বরণ যদি এ হয়, লব্ধি বল কত হবে? এম এ। কোন কোন বলের লব্ধি বল? এফ, এমজি সাইন থিটা এবং এফ কে। লব্ধি বলটা কোন দিক কাজ করেছে? নিচের দিকে। তার মানে এই দুইটার যোগফলটা অবশ্যই এই বলের চেয়ে বড়, তার জন্যই তো লব্ধি এই দিকে আসছে, তাই না? দেখো এই দুইটার যোগফল কাজ করতেছে এই দিকে, ওই বল কাজ করতেছে ওই দিকে, তাদের লব্ধি হিসাবেই তো লব্ধি বলটা পাওয়া গেছে। তাহলে বলেন লব্ধি বল কি হবে? এই দুইটার যোগফল মাইনাস ঘর্ষণ বল। জাস্ট ঘর্ষণ বলের মানটা বসাই দিছি, সো আমার যে সমীকরণ সেটা বের হয়ে আসছে। আপনার কোশ্চেনে যা যা ডেটা দেওয়া থাকবে বসাবেন, যেটা বের করতে বলবে বের করে ফেলবেন। চলেন এবার বুঝছেন কিনা, এইবার কি বুঝতে পারছেন কিনা বলেন, বলেন ভাইয়া বলেন এইবার বুঝতে পারছেন? আরেকবার রিপ্লাই, না না আরেকবার আমি আর একটা টাইপে যে বুঝাচ্ছি, সমস্যা নাই। আর কতবার বুঝাবো ভাইয়া? এতবার বুঝে তাকানোই যাবে না। ঠিক আছে ভাইয়া, জি কি ভেক্টর? অবভিয়াসলি ভেক্টর। হ্যাঁ, জি কি ত্বরণ না ভাইয়া? ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি না? আয় হায়, ভেক্টর রাশি। ঠিক আছে, আচ্ছা চলো হয়েছে, আমরা সামনে আগাই। চলেন, এটা ছিল আমাদের সেকেন্ড টাইপ, রাইট? থার্ড টাইপ, ফোর্থ টাইপ সব একই রকম, একদম একই রকম। এখন আর কোনো প্যারাই নাই। দেখো তুমি যদি সেকেন্ড টাইপ বুঝে থাকো দেন থার্ড ফোর্থ তোমার জন্য কোনো প্যারাই না। তুমি যদি সেকেন্ড টাইপ বুঝে থাকো দেন থার্ড ফোর্থ তোমার জন্য কোনো প্যারাই না। আমি দেখতে চাই শেষ পর্যন্ত ঘর্ষণ বল কে নিতে পারে। সামনে আরো বড় ক্লাস আসতেছে, তোমরা যদি এইটুকুতেই হাঁপায় যাও তোমাদের নিয়ে কেমনে আগাবো বলো? তোমাদের কেমনে আমি কঠিন জিনিস শিখাবো, কেমনে তোমাদের ডিপ লেভেলের কনসেপ্ট আমি দিব? তাহলে তো আমার 2 লাইন বলে গেলেই হয়ে গেছিল। আমার তো ঘর্ষণের এত টাইপ দেখানোর কোনো দরকারই ছিল না। আমি অন্তত কয়েকজন প্যাশনেট পোলাপান চাই যারা একদম শেষ পর্যন্ত ঘর্ষণ বল শিখতে চায়, যত টাইপ আছে সব। ঠিক আছে, যারা মনে করতেছে যে খুব একটা দরকার নাই দেন তুমি যাইতে পারো, তোমার যদি লাগে অনেক টায়ার্ড লাগে তুমি পরে রেকর্ডেড দেখে নিতে পারো। বাট যারা চাও একদম লাইভে থেকে শিখতে, তারা কষ্ট করে থাকো, ঘর্ষণ বলের যত ডিপ কনসেপ্ট আছে সবকিছু আজকে শিখে যাও। ঠিক আছে, আমরা একসাথে মিলে একদম শেষ দিয়ে দিই। চলো টাইপ নাম্বার 3 চলেন দেখেন। টাইপ নাম্বার 3 তে কি বলেছে? ইজি, একদম ইজি। আপনাকে বলেছে থিটা কোণে হেলানো তল আছে, থিটা কোণে হেলানো তল আছে। ঠিক আছে, এর উপর বস্তু রাখা আছে। ভেরি গুড। আপনি আগের বার বস্তুকে কোন দিকে বল প্রয়োগ করেছিলেন? নিচের দিকে। এবার আপনি বল প্রয়োগ করেছেন উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। এবং তার জন্য কি হয়েছে? বস্তু উপরের দিকে এ ত্বরণে গতিশীল হয়েছে। বস্তুকে আপনি উপরের দিকে এফ মানের বল প্রয়োগ করেছেন, তার জন্য বস্তু উপরের দিকে এ ত্বরণে গতিশীল হয়েছে। আপনাকে বলছে সমীকরণটা বানাইতে, বা আপনার ম্যাথ সলভ করার জন্য সমীকরণ বানানোই লাগবে। চলেন, বস্তুর ওজন কোন দিক কাজ করবে? নিচের দিকে। কোন দিক? নিচের দিকে। চলেন তলের সাথে লম্ব আঁকেন। কি সিস্টেম ছিল? তলের সাথে লম্ব আঁকছেন। এটা যদি থিটা হয়, এটা 90 মাইনাস থিটা, এটা কত হবে? থিটা। একটু আগে বুঝিয়েছি। তাহলে এই বরাবর উপাংশ কত হবে? এমজি কস থিটা। এই বরাবর উপাংশ কত হবে? এমজি সাইন থিটা। বুঝি? বস্তুর উপর তল যে বলটা প্রয়োগ করবে, যে প্রতিক্রিয়া বলটা দিবে, সেটার নাম কি? আর। বলেন তো আর কার সমান হবে? এমজি কস থিটা। ওই যে লেখাই আছে, ওইখানে লেখাই আছে আর ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা। ঠিক আছে, আচ্ছা বস্তুর ত্বরণ কোন দিক কাজ করতেছে? উপরের দিকে। তার মানে বস্তু উপরের দিকে ত্বরান্বিত হচ্ছে, মানে উপরের দিকে গতিশীল। বস্তু যদি উপরের দিক গতিশীল হয়, ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? গতির বিপরীতে। বস্তু উপরে গতিশীল, ঘর্ষণ বল নিচের দিকে। কোন দিকে ভাইয়া? নিচের দিকে। দ্যাট মিনস আমার এফ কে কাজ করবে নিচের দিকে। তাহলে আমাকে একটা কথা বলো, ওই যে এ, ওইটা কি ত্বরণ ছিল? লব্ধি ত্বরণ ছিল। এ যদি লব্ধি ত্বরণ হয় তাহলে এম এ কি হবে? লব্ধি বল। কোন কোন বলের লব্ধি বল? কয়টা বল কাজ করছে এই বস্তুর উপর? 3টা। একটা এফ, একটা এফ কে, একটা এমজি সাইন থিটা। ভাইয়া এগুলা কাজ করে নাই? করছে, এক্স অক্ষ বরাবর না। এক্স অক্ষ বরাবর না, এক্স অক্ষ বরাবর যে যে বল কাজ করবে বা যে যে বলের উপাংশ, এক্স অক্ষ না সরি, এই তল বরাবর যে যে বল কাজ করবে বা বলের উপাংশ কাজ করবে সেগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা নাইস। চলো দেখো এম এ, এম এ কি? লব্ধি বল। কোন কোন বলের? এফ, এফ কে, এমজি সাইন থিটা। ভাইয়া এ যদি উপরের দিক কাজ করে, মানে লব্ধি ত্বরণ যদি উপরের দিকে যায়, লব্ধি বল কোন দিকে যাবে? উপরের দিকেই যাবে। লব্ধি বল উপরের দিকে গেছে, তার মানে কি এই দিক বরাবর বেশি বল কাজ করতেছে, তার জন্যই তো লব্ধি দিক গেছে।
এই দিক বরাবর বেশি বল কাজ করতেছে, তার জন্যই তো লব্ধি কোন দিক গেছে, ওই দিক গেছে। বলেন তাহলে লব্ধি বল কি হবে, ওইটা কি হবে, বড় হবে না তুলনামূলক ভাবে, তার জন্যই তো লব্ধি ওই দিক গেল, বড়টা মাইনাস ছোটগুলা, মাইনাস এফ কে মাইনাস এম জি সাইন থিটা। চলেন একবারে বসাই দেন মান, এফ মাইনাস এফ কে এর মান কত, মিউ কে এম জি কস থিটা মাইনাস এম জি সাইন থিটা। বুঝেছ? দেখো সমীকরণ বের হয়ে গেছে, জাস্ট সলভ করবা। সমীকরণ বের হয়ে গিয়েছে, জাস্ট সলভ করবেন, মান আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট বসে বসে সলভ করবেন, আর কিছু না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? শিওর? নাইস। চলেন টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4 মুছে দেই, মুছে দিই, এটা হালকা একটু মুছে দিই। চলো মুছে দিচ্ছি ভাইয়া, একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা মুছে দিচ্ছি হালকা একটু। দেখো টাইপ নাম্বার 4টা অনেক ইজি, এটা আরো বেশি ইজি, এটা মাত্র 2টা বল। কয়টা বল? মাত্র 2টা বল। দেখো কি হয়েছে, একটা তল আছে থিটা কোণ আনত, যার উপর একটা বস্তু রাখা আছে। কি রাখা আছে? একটা বস্তু রাখা আছে। বস্তুটার ভর ধরো এম, তাহলে বস্তুর ওজন কোন দিক কাজ করবে? নিচের দিকে, এমজি। খুবই ভালো। তোমাকে বলেছে বস্তুটাকে তলের উপর তুমি সিম্পলি রেখে দিছো, তুমি বাইরে থেকে কোনো বলও প্রয়োগ করো নাই, বস্তু একাই নিচের দিকে এ ত্বরণে নামতেছে। হয় না ওজন জনিত কারণে নিচের দিকে পড়ে, তোমার মানে আগের বার কি করতেছিল, তুমি টানতেছিলা। এবার তুমি কোনো বাহ্যিক বল প্রয়োগ করো নাই, কোনো টানাটানি টানাটানি কিচ্ছু করো নাই, সিম্পলি ওকে রেখে দিছো, ও একাই নিচের দিকে এ ত্বরণে পড়তেছে। ঠিক আছে, বুঝেছো? আচ্ছা তাহলে বলো এবার কোনো এফ আছে, বাহ্যিক বল আছে? নাই। তোমার দ্বারা প্রযুক্ত কোনো বল আছে? নাই। তাহলে বলেন এটা যদি এমজি হয়, লম্ব আঁকেন, লম্ব আঁকেন, বলেন তো এই অ্যাঙ্গেল কত হবে? থিটা। থিটা হইলে থিটা, এই বরাবর এমজি কস থিটা, এই বরাবর এমজি সাইন থিটা। বলেন তাহলে এই যে এ ত্বরণে পড়তেছে, কার জন্য পড়তেছে? এই যে এমজি সাইন থিটার জন্য। কার জন্য? এমজি সাইন থিটার জন্য, বা ওজনের যে লম্ব উপাংশটা সেটার জন্য। বুঝেছেন? আচ্ছা যেহেতু বস্তু এ ত্বরণে নিচের দিকে গতিশীল, তার মানে বস্তুটা নিচের দিকে নামতেছে, রাইট? তাহলে ঘর্ষণ বল কোন দিক তৈরি হবে ভাইয়া? অবশ্যই গতির বিপরীতে। এই বরাবর কাজ করবে আমার রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স কার সমান হবে? এমজি cos থিটার সমান হবে। যদি রিঅ্যাকশন ফোর্স mg cos থিটার সমান হয়, আমরা জানি ঘর্ষণ বল Fk is equals to mu k into r, তাহলে mu k into r এর মান mg cos থিটা। তার মানে আপনি Fk এর মান বের করে ফেলেছেন, আপনি Fk এর মান বের করে ফেলেছেন, ঘর্ষণ বলের মান আপনার বের করা শেষ। বলেন এই তল বরাবর বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? 2টা, mg cos থিটা, mg sin থিটা এবং Fk। বস্তু কোন দিকে গতিশীল? বস্তুর লব্ধি ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল এম এ, এটা কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। তার মানে কোন দিকের ফোর্সটা বড়? নিচেরটা বড়, উপরেরটা ছোট। কেমনে বের করবেন লব্ধি বল? বড়টা মাইনাস ছোটটা, এমজি সাইন থিটা মাইনাস এফ কে। তাহলে এম এ ইজ ইকুয়ালস টু এমজি সাইন থিটা মাইনাস এফ কে, মানে কি? মিউ কে এমজি কস থিটা। চলেন বের হয়ে গেছে, হয়েছে হয়েছে, 4টা কেস হয়েছে, তুলেছে সবাই? এই বুঝতেছো কিনা বলো, আমি একটা হোমওয়ার্ক দিব, আমি কিন্তু একটা হোমওয়ার্ক দিব। বলেন বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না? আমি কিন্তু একটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারতেছেন? চলো বাচ্চারা, বুঝতে পারতেছো? আর একটা টাইপ আমি নিজে করাবো, আর একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিব, চাইলে দুইটাই করে দিব, সমস্যা নাই। তুই একটা হোমওয়ার্ক থাকুক তোমাদের জন্য, রাইট? একটা হোমওয়ার্ক থাকুক। চলেন আগাই তাহলে, ঠিক আছে? আগাই। 4টা টাইপ গেছে ঘর্ষণের, চলেন 5 নাম্বার টাইপ। কয় নাম্বার টাইপ? 5 নাম্বার টাইপ। ওকে, যেটা আপনার হোমওয়ার্ক থাকবে। 5 নাম্বার টাইপটা কি থাকবে আপনার? হোমওয়ার্ক। ওকে, আচ্ছা দেখেন, এই এই থিটা কোণে আছে। ওকে, আচ্ছা ভালো। এই তলের উপর বস্তু রাখা আছে। ওকে, বস্তুর উপর তুমি কি করছো? উপরের দিকে এফ বল প্রয়োগ করছো, বাট বস্তু নিচের দিকে এ ত্বরণে গতিশীল। বুঝছো? তুমি বস্তুর উপর উপরের দিকে এফ বল প্রয়োগ করছো, যেটার মান হলো 20 নিউটন। বস্তু নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। বস্তু নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। তোমাকে বলেছে এই বস্তুর ভর 50 কেজি। কত? 50 কেজি। কত ভাইয়া? 50 কেজি। হ্যাঁ, এই যে আমার তল, সেই তলের গতি ঘর্ষণ গুণাঙ্ক 0.1। 0.1। ওকে, প্রশ্ন করেছে এই অ্যাঙ্গেলটার মান কত? প্রশ্ন করেছে এই যে এই অ্যাঙ্গেলটার মান কত?
থিটা কোণে আনত একটা তল আছে, সেই তলের উপর 50 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, যে তলটার উপর বস্তুটা রাখা সেটার গতি ঘর্ষণ গুণাঙ্কের মান 0.1 বা 0.2, 0.1 দিছি, 0.1 রাখো, ঠিক আছে। এটাকে তুমি কি করেছো, উপরের দিকে 20 নিউটন বল দিয়ে তুমি টানতেছো, স্টিল এইটা নিচের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল। তোমাকে প্রশ্ন করেছে এই হেলানো তলের অ্যাঙ্গেলটা কত, কত কোণে এই তলটা হেলানো, ঠিক আছে। প্রশ্নটা তুলে নাও তাড়াতাড়ি, প্রশ্ন তুলে, এটা হোমওয়ার্ক, তাড়াতাড়ি বাচ্চারা, তাড়াতাড়ি। যা যা শেখানো হয়েছে তা দিয়ে এটা সলভ করা যাবে, এর বাইরের কিছু না, ঠিক আছে। যা যা শেখানো হয়েছে তা দিয়ে এটা সলভ করা যাবে, বাইরের কিছু না। তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি, ফাস্ট। তুলেছি, সবাই তুলেছি, একটা স্ক্রিনশট রেখে দেই, একটা স্ক্রিনশট রাখলে তো হয়ে যাচ্ছে, একটা স্ক্রিনশট রেখে দাও তাহলেই হয়ে যায়, ঠিক আছে। চলো 6 নাম্বারটা, চলেন আজকের মতো লাস্ট টাইপ, এইটা 6 নাম্বারটা লাস্ট টাইপ। চলো এগুলো এবার মুছে দাও, এগুলা এবার মুছে দাও। দেখো 6 নম্বরে কি বলেছে, পুরাই ডিফারেন্ট জিনিস। দেখো 6 নম্বরে তোমাকে বলেছে এই একটা সমান্তলের উপর একটা বস্তু রাখা আছে, সমান্তলের উপর একটা বস্তু রাখা আছে। এই বস্তুকে এফ বল দ্বারা টানা হচ্ছে, কত বল দ্বারা, এফ বল দ্বারা। কিন্তু এবার আর এই বরাবর, তল বরাবর টানা হচ্ছে না, তলের সাথে থিটা কোণে টানা হচ্ছে। কি বললাম, তলের সাথে থিটা কোণে টানা হচ্ছে, এবং তার জন্য বস্তুটা এই বরাবর, তল বরাবর এ ত্বরণে গতিশীল। বুঝো, তুমি যখন মাটিতে নামানো একটা বস্তুকে টানো, তুমি কি মাটিতে শুয়ে শুয়ে টানো ভাই? না, দাঁড়ায় টানো। তার মানে দড়িটা কেমনে থাকে বলো তো, অ্যাঙ্গেল করে থাকে ভূমির সাথে। তুমি বল প্রয়োগ করো কেমনে বলো তো, তার মানে অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করো, বস্তু কি এই বরাবর উঠে আসে? না, বস্তু কি ভূমি বরাবর আগায় যায়, মানে বস্তুর ত্বরণ কাজ করতেছে কোন দিকে, ভূমি বরাবর, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন করছে যে ওই যেরকম কিছু আননোন দিয়ে দিবে, সমীকরণ বানায় আননোন ফাইন্ড আউট করা লাগবে। চলেন তাহলে আমরা দেখি এখানে কি কি আছে। বস্তুর ওজন কোন দিক কাজ করবে, নিচের দিকে। বলতো তল বস্তুর উপর প্রতিক্রিয়া বল কোন দিক দিবে, এবার উপরের দিকে। কোন দিক দিবে, উপরের দিকে। ভাই দেখ তো, এফ এর দুইটা উপাংশ আছে, একটা এই বরাবর এফ কস থিটা, একটা এই বরাবর এফ সাইন থিটা, ঠিক আছে। বল বস্তু কোন দিক বরাবর গতিশীল, তল বরাবর এই দিকে। তাহলে বস্তু যেদিকে গতিশীল, ঘর্ষণ বল তৈরি হবে তার বিপরীতে, মানে ঘর্ষণ বল তৈরি হবে এই দিকে। আচ্ছা, আমরা কি জানি, ঘর্ষণ বল এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। এইবার আর এর মান কত হবে, খেয়াল করো, এবার কিন্তু আর সমান এমজি না, এবার আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি। এবার আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি, দুইটা মিলে এবার এমজির সমান, ঠিক আছে। কারণ এই এফ সাইন থিটা এমজি কে কিছুটা লাঘব করে দিবে, সেই লাঘব করা এমজিটাই কি হবে, আর এর সমান হবে। দ্যাট মিনস আর প্লাস এফ সাইন থিটা হবে এমজির সমান, ঠিক আছে। আচ্ছা, লাঘব করার কেস না বুঝলে সমস্যা নেই, এইভাবে মনে রাখো। আচ্ছা, বুঝতে চাও আমি বুঝাচ্ছি। এফ সাইন থিটা, ওই যে তোমরা লন রোলারে পড়তে না, টানার সময় ওজন কমে যায়, ওজন কমে কত হয় বলতো, ওই যে এমজি মাইনাস এফ সাইন থিটা হয়। তার মানে কি, এই ওজনটাই সে রিয়াকশন ফোর্স হিসাবে পায়, ঠিক আছে। আমরা ওজন কেন ফিল করি বলতো ভাইয়া, কেন আমরা ওজন ফিল করি, রিয়াকশন ফোর্সের কারণে। কেন, রিয়াকশন ফোর্সের কারণে। তুমি যে রিয়াকশন ফোর্সটা পাবা সেই ওজনটাকে তুমি ফিল করবা। তোমরা লিখেছো না লন রোলারের ক্ষেত্রে এমজি মাইনাস এফ সাইন থিটা হলো আপাত ওজন, তার মানে কি ওই ওজনটা ফিল করি আমরা, ঠিক আছে। যেটা ফিল করি সেটাই রিয়াকশন ফোর্স, যেটা ফিল করি সেটাই কি বলতো, রিয়াকশন ফোর্স। তাহলে আমরা যদি লিখি আটকে গেছে, ইন্টারাপ্টেড, তোমরা কোন জায়গা থেকে শুনো নাই, ইন্টারাপ্টেড, ওকে ফাইন। কোন জায়গা থেকে শুনো না আমাকে একটু বলো, তোমরা কোন জায়গা থেকে শুনো নাই, লাস্টের পার্ট তো আমি ওইটুকু বলে দিচ্ছি, সমস্যা নাই। বলো ভাইয়া, বলো তোমরা কোন জায়গা থেকে শুনো নাই, বলো ভাইয়া, বলো আমাকে বলো। হ্যাঁ বুঝছি তো, লাইভ ইন্টারাপ্টেড বুঝছি, বলো কোন জায়গা থেকে তোমরা শুনো নাই, আমি ওখান থেকে বলে দিচ্ছি, সমস্যা নেই, জানো আমাকে তাড়াতাড়ি। চলো উল্টা পাল্টা কমেন্ট না করে যে জায়গা থেকে তোমরা শুনো নাই সেই জায়গার কথা বলো, আমি ওখান থেকে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর প্লাস, আচ্ছা ওকে ফাইন, চলো ওখান থেকে দেখাচ্ছি, এখান থেকে তো ঠিক আছে। দেখো আমি কি বললাম, তোমরা লন রোলারের কেসটা মনে আছে, তোমরা বলতাম যখন আমরা লন রোলার টানতাম, মনে আছে, আমরা বলতাম যে কম ওজন ফিল হইতো। কেন কম ওজন ফিল হইতো, দেখো তো, এই বরাবর এফ এর একটা উপাংশ কাজ করতো, যদি থিটা, এটা ছিল এফ, তাই না, এই বরাবর এফ সাইন থিটা কাজ করতো, নিচের দিক কাজ করতো এমজি। আমরা বলতাম আমরা ওজন ফিল করব এমজি মাইনাস এফ সাইন থিটা, মনে আছে আমরা এটা বলতাম। কেন বলতাম, ওজন ফিল করা মানে কি, আমরা কেন ওজন ফিল করি, আমরা ওজন ফিল করি আমাদের মধ্যে ক্রিয়ারত প্রতিক্রিয়া বলের জন্য। যে প্রতিক্রিয়া বলটা আমরা পাই সেটাকেই আমরা ওজন হিসাবে ফিল করি, ঠিক আছে। যে প্রতিক্রিয়া বলটা আমরা পাই সেটাকেই আমরা ওজন হিসাবে ফিল করি।
করি। যেমন ধরো একটা লিফট যখন ছিঁড়ে যায়, তখন কি মনে হয়? নিজেকে ওজন শূন্য মনে হয়। তখন কি জি কাজ করা বন্ধ করে দিয়েছে? না, গ্র্যাভিটি কিন্তু তখনও আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স তখনও আছে, নিচের দিকে এমজি তখনও আছে, বাট ইউ আর জাস্ট ফিলিং ওয়েটলেস। ওয়াই? কারণ তুমি কোনো রিয়াকশন ফোর্স পাচ্ছ না। তুমি যে ওজনটা ফিল করো সেটা প্রপারলি রিয়াকশন ফোর্সের জন্য। তাহলে বলো এই কেসে আমাদের ফিল করা ওজন কত হবে? দেখো তো, নিচের দিকে ওজন কাজ করতেছে এমজি, উপরের দিকে এফ সাইন থিটা নামের একটা বল ওজনকে কিছুটা প্রশমিত করবে, প্রশমিত করে কত করবে? এমজি মাইনাস এফ সাইন থিটা। এটাকে আমরা কি করব? ওজন হিসেবে মানে ফিল করব। ওজন হিসেবে কাকে ফিল করি? প্রতিক্রিয়া বলকে। আর ইজ ইকুয়ালস টু এমজি মাইনাস এফ সাইন থিটা। এইভাবে বুঝলে এইভাবে, অথবা আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি, তুমি যেভাবে বুঝতে পারো। তাহলে আর এর মান যদি পেয়ে যাও, দেন এখানে আর এর মান বসাই দিবা, তাহলে তোমার এফ কে এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, এটা কি? লব্ধি ত্বরণ। এটা কি? লব্ধি ত্বরণ। তাহলে এম এ কি হবে? লব্ধি বল। লব্ধি ত্বরণ যদি এদিক কাজ করে, লব্ধি বল কোন দিক কাজ করবে? এইদিকেই কাজ করবে। কোন কোন বলের লব্ধি বল? এফ কস থিটা এবং এফ কে। যেহেতু লব্ধি বল এইদিক কাজ করছে, দ্যাট মিনস এফ কস থিটা ইজ লার্জার, এফ কস থিটাটা বড়। তাহলে লব্ধি কেমনে বের করবো? বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা, এফ কে এর মান বসাই দিছি, মান বের হয়ে গেছে, শেষ। চলো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো না? এর বাইরে ইন্টার লেভেলে ঘর্ষণের আর কিচ্ছু নাই। এর বাইরে ইন্টার লেভেলে ঘর্ষণের আর কিচ্ছু নাই। 6টা টাইপ শেখানো হয়েছে তোমাকে গতি ঘর্ষণের, ঠিক আছে? স্থিতি ঘর্ষণ তো বাদই দিলাম, গতি ঘর্ষণের তোমার 6টা ডিফারেন্ট টাইপ শেখানো হয়েছে। এর বাইরে আর কি আসবে তোমার? এর বাইরে কি আসবে তোমার? আর কিছু আসবেই না, ঠিক আছে? হে মোর দ্যান এনাফ। তোমার এই যা যা শেখানো হয়েছে বুয়েট পর্যন্ত হয়ে গেছে। ঘর্ষণ বলের তোমার যা যা শেখানো হয়েছে বুয়েট পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে? এর বাইরে বুয়েট পর্যন্ত কিছু লাগবে না তোমার, বুঝেছো? ঠিক আছে, তাহলে আচ্ছা, আমি মাঝখানে মনে হয় আমার কথা শুনতে তোমাদের একটু প্রবলেম হতে পারে। বেসিক্যালি আমার একটু মানে হালকা একটু অসুস্থ, মানে হালকা না ভালোই অসুস্থ, তার জন্য হয়তো বা তোমরা লাইক কথা শুনতে একটু প্যারা খাইতে পারো। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এছাড়া মোটামুটি পোলাপান আজকে মোটামুটি শান্ত ছিল। থ্যাংক ইউ শান্ত থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু শান্ত থাকলে একটু ঠিকঠাক ক্লাস নেওয়া যায়। আসলে লাইক তোমরা যদি শান্ত থাকো দেন আমরাও একটু ক্লাস নিয়ে একটু শান্তি পাই, ঠিক আছে? আর ক্লাস নিয়ে মজা পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, হঠাৎ করে হারাই গেছিলাম। আচ্ছা, সব বুঝছি ভাই, গ্রেট। আচ্ছা, একজন বলছে বুঝি নাই, তুমি আরেকবার দেখে নিও রেকর্ডেড ভিডিও, তখন হোপফুলি বুঝে যাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। এখন যদি বলি বুঝি নাই, তাহলে আরো 30 মিনিট বুঝছি। না 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 না, আর সময় খাবো না, ঠিক আছে? তুমি এখন বুঝি নাই বললেও আমি ক্লাস এখন শেষ করব, ঠিক আছে? আমার নিজের আর কুলাচ্ছে না, ঠিক আছে? ওকে, তাহলে এই পোলাপান, ঠিক আছে? তাহলে নেক্সট লেকচারে আসার আগে অবশ্যই যা যা পড়াইছি সেগুলো পড়ে আসবে, ঠিক আছে? এবং নোট টোট একটু সুন্দর করে বানাও, যথেষ্ট কঠিন জিনিসপত্র শেখানো হচ্ছে, একটু শিখো। শিখতে থাকলে একদম অ্যাডমিশন পর্যন্ত তোমার যা যা দরকার সবকিছু সহ কভার হয়ে যাবে। অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পর্যন্ত সবকিছু একবারে কভার হয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারে আসার আগে অবশ্যই একটু পড়ে এসো, ঠিক আছে? টাটা।